হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? কণিক অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। বলো, কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? দুর্জয়, প্রদীপ, সুমাইয়া, প্রণব, আমি ভালো আছি। আহমেদ, সালভি, তুমি কেমন আছো? সাজন মিয়া, সুমন হোসেন, ওয়ালাইকুম আসসালাম। রাবেকা, মঞ্জুরুল, মাঝারুল, নাহিদুল, লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো আজকে আমাদের কণিক অধ্যায়ের 3 নম্বর লেকচার। আজকে ক্লাসে আমাদের কণিক অধ্যায়টা কমপ্লিট হবে। ইতিমধ্যে আমরা পরাবৃত্ত এবং উপবৃত্ত পড়ে ফেলছি। আজকে ক্লাসে মেইনলি আমরা অধিবৃত্ত পড়ব। আচ্ছা, ঠিক আছে। তো রেজাল্ট কেমন হয়েছে তোমাদের? রেজাল্ট কি আশানুরূপ হয়েছে নাকি হয়নি? বলো, এই দুইটার মধ্যে একটা বলো, আশানুরূপ হয়েছে নাকি হয়নি। যাদের আশানুরূপ হয়েছে তোমাদের তো ভালো, আগামী 3-4 মাস একদম ফুল স্পিডে পড়াশোনা কন্টিনিউ করে যাও। আর যাদের আশানুরূপ হয়নি তোমাদেরও কিন্তু একটা সুযোগ আছে। যদি আগামী 3-4 মাস ভালো মতো পড়াশোনা করো, এটা তোমরা নিজেরাও জানো যে এইচএসসি রেজাল্টের ইফেক্টটা খুবই ক্ষণস্থায়ী, সর্বোচ্চ 3 থেকে 4 মাস। যদি আগামী 3-4 মাস ভালো মতো পড়াশোনা করো, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও, তাইলে আর এইচএসসি রেজাল্ট তোমার লাইফে খুব বেশি একটা প্যারা দিবে না। মানুষজন এটা নিয়ে খুব বেশি একটা কনসার্ন থাকবে না তখন আর। কাজেই এই 3-4 মাস ভালো মতো কাজে লাগাও। আর তোমরা যেহেতু ভার্সিটি টার্গেট করে পড়াশোনা করতেছো, তোমরা তো জানোই যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে এইচএসসি রেজাল্টের জন্য মার্কস যতটুকু, ওইটা খুব বেশি ম্যাটার করে না। দেখা যাবে যে সর্বোচ্চ 2-3 নাম্বার কাটা যাইতে পারে। 2-3 নাম্বার ব্যাকআপ দিয়ে ইজিলি চান্স পাওয়া পসিবল। আর সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আন্ডারে আছে। সেখানে তো এইচএসসি রেজাল্টের উপর মার্কস থাকে না, শুধুমাত্র 100 নম্বরের পরীক্ষার উপর ডিপেন্ড করেই টোটাল রেজাল্টটা দেয়, তাই না? কাজেই চিন্তা না করে আগামী 2-3 মাস নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো। এটা ছাড়া আর কোনো ওয়ে আসলে নাই। এটাই এখন বেস্ট পসিবল প্ল্যান। ওকে, ঠিক আছে। এই সাউন্ডে কি প্রবলেম হয়েছে? হ্যালো, এই যারা বলতেছো সাউন্ডে প্রবলেম, সাউন্ডে কি প্রবলেম হয়েছে? সাউন্ড ঠিক আছে তো? এই একজন বলতেছে সাউন্ড অনেক কম। সাউন্ড কম না, আমি একটু আস্তে কথা বলতেছি, আমার জ্বর উঠে গেছে। শোনো, সাউন্ড যারা কম বলতেছো তোমরা ভলিউমটা একটু ফোনের বাড়াই দাও। সাউন্ড ঠিক আছে, আমি আস্তে কথা বলতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করতেছি। আজকে ক্লাসটা খুব বেশি বড় হবে না, সর্বোচ্চ 1 ঘন্টা 15-20 মিনিট। কারণ অধিবৃত্ত খুবই ছোট। যারা উপবৃত্ত পড়ে ফেলছো অবশ্যই আজকে ক্লাসটা করার আগে লেকচার 2 কমপ্লিট করে আসছো। লেকচার 2 হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত পড়া থাকলে অধিবৃত্ত ভাই তোমাকে কোনো প্যারা দিবে না। জাস্ট নতুন একটা সূত্র শিখবো, বাকি সব কিছু উপবৃত্তের সূত্র দিয়েই কভার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ঠিক আছে, তো চলো শুরু করি। তো শুরুতে আগে উপবৃত্তের একটা টাইপ দেখে নিব, এটা আমরা গত ক্লাসে পড়ি নাই। লিখো, অথবা ক্লাসের স্লাইডে থাকবে, না লিখলেও চলবে। দেখো, y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরল রেখাটি, এটা একটা সরল রেখা যার ঢাল হচ্ছে m। এই রেখাটি যদি এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে শর্তটা মুখস্থ করো। এই যে মুখস্থ করতে হবে এতটুকু, একটা সরল রেখা y ইকুয়ালস টু mx প্লাস c, এটা সবাই জানো। আর উপবৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এটাও সবাই জানো। তো এই সরল রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করলে শর্ত হচ্ছে সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? ওকে, তো এখান থেকে তুমি চাইলে এটাও মুখস্থ করতে পারো, অথবা যদি বর্গমূল করে দাও, সি সমান হবে প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনটা মুখস্থ রাখা ভালো, সি স্কোয়ারেরটা নাকি সি? বলো তো। আমি অলওয়েজ সি স্কোয়ারটা মুখস্থ রাখতাম। এই এখনো অনেকে বলতেছে সাউন্ড প্রবলেম। সাউন্ডে কি হইলো? দাঁড়াও, আমি চেক দিচ্ছি।
এই এখন সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে? কি হয়েছে সাউন্ড? এই যাদের ওয়েব অ্যাপে সাউন্ডে সমস্যা হচ্ছে তোমরা ফেসবুকে চলে আসো। আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে, আমি দেখতে পাচ্ছি। শোনো, যাদের ওয়েব অ্যাপে সাউন্ডে প্রবলেম হচ্ছে তোমরা ফেসবুক থেকে ক্লাস করো। দেখো, তুমি চাইলে এটাও মুখস্থ করতে পারো, সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা সি সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমার এই রুট ওভার সহ মুখস্থ রাখতে অসুবিধা লাগতো, আমি অলওয়েজ স্কোয়ারেরটা মুখস্থ রাখতাম, এটা মুখস্থ রাখতাম, আমার কাছে ইজি লাগতো। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এই ম্যাথটা তাড়াতাড়ি বলো তো অ্যান্সার কি হবে। গত ক্লাসে আমরা 23 নাম্বার পর্যন্ত পড়ছিলাম, তাই না? দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই উপবৃত্তে এই রেখাটা যদি স্পর্শক হয় y ইকুয়ালস টু 2x প্লাস c, তোমাকে বলছে c এর মান কত। এই যে মাত্র পড়ে আসলাম, দেখো শর্ত কি মনে আছে? c স্কোয়ার সমান a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার কত দেখো, a স্কোয়ার সমান 36, a স্কোয়ার সমান 36, b স্কোয়ার সমান কত, b স্কোয়ার সমান 25, আর a পাইছি, b পাইছি m স্কোয়ার, m মানে 2। দেখো এই যে y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে m এর মান 2, তাহলে এবার বসাই দাও c স্কোয়ার, a স্কোয়ার ইন্টু m স্কোয়ার। দেখো a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, m স্কোয়ার কত 4, তাহলে a স্কোয়ার মান হচ্ছে 36 ইন্টু 4 প্লাস b স্কোয়ার কত 25। এখন বলে এটা কত হয়, 4 6 24 আর 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 144 প্লাস 25 169, 169। তাহলে সি স্কোয়ার সমান যদি 169 হয়, সি সমান হবে প্লাস মাইনাস, এবার বর্গমূল করে দাও, 169কে বর্গমূল করলে হয় 13, সামনে প্লাস মাইনাস দিব কারণ সি এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যে কোনোটাই হইতে পারে, প্লাস মাইনাস 13। কে কে বুঝতে পারছো বলো তো? এই টাইপটা পরীক্ষা আসলে পারবা না, এটা ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। কোন জিনিসটা? এই ম্যাথটা পারার জন্য তোমাকে এই যে এই শর্তটা মুখস্থ রাখতে হবে, সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট শর্ত, যে কোনো পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট শর্ত, তোমার এই যে এই নিচে সি এর ভ্যালু মুখস্থ না করে ডিরেক্ট সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডিরেক্ট এটা মুখস্থ করে ফেলবা, তাইলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এইবার উপবৃত্তের লাস্ট এমসিকিউ, এটাই উপবৃত্তের লাস্ট এমসিকিউ, তারপরে আমরা অধিবৃত্ত পড়ব। খুবই সুন্দর একটা প্রশ্ন, সাস্টে আমাদের সময় ভর্তি পরীক্ষা আসছিল 15-16 সেশনে। একটি অ্যান্সার করো তো দেখি। যারা উপবৃত্তের চিত্রটা বুঝছিলা, তোমাদেরকে কিন্তু আমি ক্লাসে একদম চিত্র এঁকে বুঝাইছিলাম, কিচ্ছু লেখা লাগবে না, মনে মনেই অ্যান্সার বলে ফেলা যায়। বলো তো দেখি কে কে পারে। ভি এর মান কত হইলে এই উপবৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে? আচ্ছা আমাকে বলো তো, এই উপবৃত্তের কেন্দ্র কত? আগে আমাকে এটা বলো দেখে কয়জন পারে। এই উপবৃত্তের কেন্দ্র কত? এই কেন্দ্র কত? 1,2, 1,2। তাইলে এইবার বলো, এক্স অক্ষকে স্পর্শ করলে বি এর মান কত হইতে হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান? কোটির সমান। এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান? কোটির সমান। তাহলে এই যে বি এর মান হবে 2। কেমনে? দাঁড়াও আমি তোমাকে চিত্রটা আঁকি, বুঝতে পারবা। দেখো, যারা উপবৃত্তের ক্লাসটা করছিলা তোমাদের পারা উচিত কিন্তু। দেখো ধরো 1,2, এই যে এটা মূল বিন্দু, এই যে 1 2, ধরো এই যে 1,2, ধরো এটা হচ্ছে কেন্দ্রটা। তাহলে ধরো এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার অক্ষরেখা, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ধরো এখানে আমি একটা এই যে কেন্দ্র, এই 1,2 এই বিন্দুটাকে কেন্দ্র ধরে আমি একটা উপবৃত্ত আঁকাইলাম। ধরো এই যে উপবৃত্ত, ধরো এই উপবৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে দেখো এই উপবৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। আমরা তো জানি এখান থেকে এতটুকু এটা হচ্ছে এ এর মান, আর উপরের দিকে এতটুকু বি বা নিচের দিকে এতটুকু বি। তাহলে দেখো এই যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে এইটা যদি কেন্দ্র 1,2 হয়, এতটুকু হবে 1 আর এতটুকু হবে 2। তাহলে বি এর মান কার সমান হবে বলো? এই যে বি, এটা বি তাই না? এই যে এই বি এর মান কার সমান হবে? এই যে এতটুকু কার সমান? কোটির সমান। বি এর মান হবে 2। কে কে বুঝছো একটু বলো তো, কে কে বুঝছো? জাস্ট মনে মনে চিন্তা করলেই হয়ে যায় না? কেন্দ্র হচ্ছে 1,2,
কেন্দ্র 1,2 মানে কি x অক্ষ থেকে তার দূরত্ব কার সমান কোটির সমান x অক্ষ দূরত্ব x অক্ষ থেকে দূরত্ব কোটির সমান এই যে 2 তাইলে স্পর্শ x অক্ষকে স্পর্শ করলে b এর মান হইতে হবে 2 আচ্ছা এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নটাতে যদি বলতো a এর মান কত হলে y অক্ষকে স্পর্শ করবে এইবার দেখি তো কয়জন পারে x অক্ষকে স্পর্শ করার বেলায় বলবে b কত আর y অক্ষকে স্পর্শ করার বেলায় বলবে a কত যদি y অক্ষকে স্পর্শ করতে এই যে দেখো y অক্ষকে স্পর্শ করতো তাহলে a এর মান হইতো কার সমান 1 এর সমান এই যে এক ভুজের সমান কে বুঝছো এই জিনিসটা কে বুঝছো বলো তো এটা আসলে ইজিলি দেখে বুঝে ফেলা যায় মনে মনে চিন্তা করলেই হয়ে যায় যে x অক্ষকে স্পর্শ করলে b হবে 2 এর সমান আর x হ্যাঁ আর y অক্ষকে স্পর্শ করলে a হবে 1 এর সমান এই যে এতটুকু তখন এতটুকু হবে a ডানে চিন্তা করো বা বামে a হবে 1 ঠিক আছে আচ্ছা তাহলে এখানে উত্তর কত হইছে উত্তর 2 শেষ তো উপবৃত্ত আমরা আরো দুইটা ম্যাথ দেখলাম যে এই সূত্রটা দিয়ে একটা টাইপ আসতে পারে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন অথবা এই যে এরকম সাস্টে আগে খুবই ভালো ভালো এরকম কনসেপচুয়াল কিছু প্রশ্ন পরীক্ষা আসতো এইবার হচ্ছে অধিবৃত্ত কিছু লেখা লাগবে না খালি দেখো শোনো অধিবৃত্তে আমরা উপবৃত্তে টোটাল সূত্র শিখছিলাম কয়টা বলো চার্ট এই যে একটা চার্ট দিছিলাম ক্লাসের স্লাইডের মধ্যে ওখানে টোটাল সূত্র ছিল কয়টা 22টা মনে আছে একটা সূত্র তোমার মুখস্থ করা লাগবে না একটা সূত্র কি মুখস্থ করা লাগছে যারা ক্লাসটা করছো কত ক্লাস ভাই পরীক্ষা কিন্তু সবচেয়ে বেশি আসে কেন্দ্র উপকেন্দ্র শীর্ষ নিয়ামক উপকেন্দ্রিক লম্ব এই পাঁচটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই কোন পাঁচটা বেশি ইম্পর্টেন্ট কেন্দ্র তার মধ্যে কেন্দ্র বেশি সহজ আসলে উপকেন্দ্র শীর্ষ নিয়ামক এবং উপকেন্দ্রিক লম্ব এই চারটা এখন খেয়াল করে দেখো অধিবৃত্তে ভাইয়া নতুন একটা সূত্র শেখা লাগবে না খালি উৎকেন্দ্রিকতার সূত্রটা আলাদা তোমরা কি জানো অধিবৃত্তে উৎকেন্দ্রিকতার ভ্যালু একের চেয়ে বড় কার কার মনে আছে বলো পরাবৃত্তে উৎকেন্দ্রিকতা ছিল 1 উপবৃত্তে ছিল একের চেয়ে ছোট আর অধিবৃত্তে একের চেয়ে বড় তাইলে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্রটা অবশ্যই চেঞ্জ হবে এইবার তুমি একটা মজার জিনিস দেখো এই যে অধিবৃত্তের দুইটা সমীকরণ একটু দেখো দুইটা সমীকরণ দেখতে দুই রকম তোমাদের কি মনে আছে উপবৃত্তের বেলা আমি একটু তোমাদেরকে স্মরণ করায় নিয়ে আসি লেখা লাগবে না খালি দেখতে থাকো লেখা লাগবে না কিছু দেখতে থাকো খালি দেখো তোমাদের কি মনে আছে কিনা বলবা যে উপবৃত্তের বেলায় সমীকরণটা ছিল এরকম x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এই একটাই সমীকরণ ছিল সমীকরণ সাধারণ সমীকরণ কয়টা ছিল এই একটাই ছিল তবে শর্ত ছিল দুইটা এখান থেকে a গ্রেটার দেন b হইলে একটা শর্ত এটার জন্য আলাদা সূত্র ছিল b গ্রেটার দেন a হইলে আলাদা শর্ত এটার জন্য আলাদা 22টা সূত্র ছিল তবে আমরা ভালো মতো এইটা শিখছিলাম এটা শিখলে এটা আলাদা করে শেখা লাগে না অটোমেটিক হয়ে যায় এটা আমরা জানি এখন আমাকে তোমরা বলো উপবৃত্তের সমীকরণ একটা শর্ত ছিল দুইটা ঠিক আছে বাট অধিবৃত্তে দেখো সমীকরণ দুইটা কি একই নাকি আলাদা বলো সমীকরণ দুইটা কি সেম নাকি আলাদা তাড়াতাড়ি বলো একটা সমীকরণে x স্কয়ার বাই a স্কয়ার মাঝখানে প্লাসের জায়গায় আছে মাইনাস মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 একটাতে মাইনাসের আগে আছে x স্কয়ার বাই a স্কয়ার আর একটাতে মাইনাসের আগে আছে y স্কয়ার বাই b স্কয়ার তাহলে তো দুইটা সমীকরণই আলাদা তাই না দুইটা সমীকরণই আলাদা এইবার একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া উপবৃত্তে a গ্রেটার দেন b এই কন্ডিশনের জন্য আমরা যে সূত্রগুলো শিখছি না উপবৃত্তে এই যে এই কন্ডিশনটা কিন্তু উপবৃত্তে আমরা এই শর্তের জন্য যে সূত্রগুলো শিখছি সবগুলা সূত্র অধিবৃত্তের এই সমীকরণের জন্য প্রযোজ্য হবে নতুন সূত্র শেখা লাগবে না এই সমীকরণটা যদি অধিবৃত্তে আসে তুমি মনে মনে চিন্তা করবা যে ভাই এটা উপবৃত্তের ম্যাথ সূত্র বসাই দিব এবং মাইনাসের আগে যদি x স্কয়ার বাই a স্কয়ার থাকে তাহলে a গ্রেটার দেন b এই কন্ডিশনের সূত্রগুলো বসবে আর মাইনাসের আগে যদি y স্কয়ার বাই b স্কয়ার থাকে তাইলে উপবৃত্তে যেইগুলা ছিল b গ্রেটার দেন a এই কন্ডিশনের সূত্র এই সূত্রগুলো বসাই দিব ভাইয়া এই শর্তগুলা কিন্তু অধিবৃত্তের না এই শর্তগুলা হচ্ছে উপবৃত্তের শর্ত a গ্রেটার দেন b এর সূত্রগুলো বসবে এই সমীকরণের বেলায় আর b গ্রেটার দেন a এই সমীকরণ শর্তের সূত্রগুলো বসবে এই সমীকরণের বেলায় শুধু পার্থক্য হবে উৎকেন্দ্রিকতার সূত্র একটু আমাকে তোমরা বলো উৎকেন্দ্রিকতা এটার বেলায় উৎকেন্দ্রিকতা তোমাদের কি মনে আছে উপবৃত্তের বেলায় হয় 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার এটার বেলায় মাইনাস কেন উপবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা হয় একের চেয়ে ছোট
এই জন্য মাইনাস। বাট অধিবৃত্তের বেলায় কি একের চেয়ে বড়, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। কে কে বুঝছো? বাকি সকল সূত্র সেম ভাইয়া, বাকি সকল সূত্র সেম, খালি এই সূত্রটা আলাদা, মাইনাসের জায়গায় প্লাস। মনে থাকবে বলো। আর এটার বেলায় উৎকেন্দ্রিকতার সূত্র ছিল 1 মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানেও খালি মাইনাসের জায়গায় প্লাস হবে, শেষ। ভাইয়া এতটুকু জিনিস কি বুঝছো, মাথায় ঢুকছে? তাইলে অধিবৃত্ত শেষ, আর একটা কিছু নতুন লাগবে না। দেখো, প্রথম কথা হচ্ছে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা একের চাইতে বড়, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা একের চাইতে বড়, তাইলে অবশ্যই উৎকেন্দ্রিকতা একের চাইতে বড় হইলে একের সাথে যোগ হবে। উপবৃত্তের সূত্রগুলো ছিল 1 মাইনাস, অধিবৃত্তের বেলা হয়ে যাবে 1 প্লাস। বাকি সকল সূত্র সেম, একবারে সেম সেম। এবার তোমাকে এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে যে উৎকেন্দ্রিকতা মানে তো এসপি বাই পিএম, তো অধিবৃত্তের বেলায় যেহেতু উৎকেন্দ্রিকতা একের সাথে বড়, তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অধিবৃত্তের বেলায় এসপি বড় নাকি পিএম বড়, কি বলবা বলো? যেহেতু উৎকেন্দ্রিকতা একের সাথে বড়, এই যে ভগ্নাংশটা এসপি বাই পিএম, একটা ভগ্নাংশ যদি একের সাথে বড় হয় তাহলে অবশ্যই সেটা লব বড় হবে। সেটা কি হবে? লব বড় হবে। এটা কি বোঝো? কোন একটা ভগ্নাংশ একের থেকে বড়, তার মানে হচ্ছে তার লব বড় হর ছোট, লব বড় হর ছোট। ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে। এইবার আসো, এই যে অধিবৃত্তের চিত্রটা এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। চিত্র আঁকা লাগবে না, অধিবৃত্তের চিত্র দিয়ে ম্যাথ আসবে না। খালি দেখো এখানে যে চিত্রটা আঁকানো হয়েছে এটা হচ্ছে এই সমীকরণের জন্য। মানে আমাকে তোমরা বলো, এই সমীকরণে উপবৃত্তের কোন কন্ডিশনে সূত্রগুলো বসবে বলো? এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? ভালো মতো মনে রাখবা, মাইনাসের আগে যদি এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার থাকে তাহলে এ গ্রেটার দেন বি, আর মাইনাসের আগে যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে তাহলে বি গ্রেটার দেন এ। তাহলে এখানে এ গ্রেটার দেন বি, মনে মনে তুমি কন্ডিশনগুলো মনে মনে চিন্তা করবা যে ভাই এখানে উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো এখানে বসবে। ওকে, ঠিক আছে। তারপরে এই অধিবৃত্তের চিত্র নিয়ে অত চিন্তা করার কিছু নাই, ভার্সিটি এমসিকিউ এ চিত্র দিয়ে এরকম কিছু আসবে না। খালি এই জিনিসটা জেনে রাখো যে উৎকেন্দ্রিকতা একের চাইতে বড়, যেটা একটু আগে দেখাই আসছি। ওকে, তবে অধিবৃত্তের নতুন একটা জিনিস জানতে হবে। আচ্ছা, তোমাদের কি কারো কি মনে হচ্ছে না এই চিত্রটা দেখে যে ভাই অধিবৃত্ত তো দেখতে পরাবৃত্তের মতোই, খালি দুই পাশে দুইটা? এটা কার কার মনে হচ্ছে বলো? এই যে অধিবৃত্তের চিত্র দেখো, এই যে এই পাশে এইটা, এই পাশে এইটা, তো দেখে মনে হচ্ছে না যে অধিবৃত্ত দেখতে পরাবৃত্তের মতো? খালি পরাবৃত্ত হয় এক পাশে একটা আর অধিবৃত্ত হয় দুই পাশে দুইটা। বাট আসলে কিন্তু এই সাউন্ডে আসলে কি প্রবলেম হচ্ছে আজকে, একটু ওয়েট, দাঁড়াও, সাউন্ডে আসলে কি প্রবলেম হচ্ছে, মাইক্রোফোনটা চেঞ্জ করি তো, একটু ওয়েট। দাঁড়াও দেখি এটা সলভ করা যায় কিনা। হ্যালো, এই এখন ঠিক আছে? মাইক্রোফোন চেঞ্জ করলাম, এখন যদি ঠিক না হয় তাহলে আর কিছু করার নাই, চলো দেখো। আচ্ছা, তো অনেকের মনে হইতে পারে যে ভাই অধিবৃত্ত দেখতে পরাবৃত্তের মতো, খালি দুই পাশে দুইটা, বাট আসলে তা না, একটু পার্থক্য আছে, জিনিসটা একটু দেখে রাখো। শোনো, পরাবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে, ধরো আমি পরাবৃত্তের চিত্রটা আঁকাই। ধরো পরাবৃত্ত দেখতে এই যে এরকম, ধরো আমরা তো নর্মালি পরাবৃত্ত কতটুকু আঁকাই, দাঁড়াও আমরা নর্মালি পরাবৃত্ত আঁকাই যে এতটুকু, তাই না? নর্মালি আঁকানোর সময় বইয়ের মধ্যে চিত্রগুলো এভাবে থাকে। বইয়ের মধ্যে পরাবৃত্তের চিত্র কি এরকম ভাবে আসে না? এরকম ভাবে আসে তো? হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি যদি এই পরাবৃত্তটাকে আরো বড় করো, বড় করলে দেখবা চিত্রটা হবে এরকম, এই যে এরকম, এটা এই পাশে গিয়ে একেবারে অক্ষরেখার সমান্তরাল হয়ে যাবে। ধরো এটার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, অক্ষরেখা কোন অক্ষ? এক্স অক্ষ। দেখো এটা যাইতে এটা আসলে সামনে গিয়ে এটা আসলে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে, এই যে দেখো
এই রেখাটা এই যে এইদিকে যাইতে যাইতে এই যে দেখো এক অক্ষের সমান্তরাল সরল রেখা হয়ে যাবে। দেখা হয়েছে এক সময় যাইতে যাইতে এই যে এই রেখাটা এটা কি হয়ে যাবে একদম এক অক্ষের সমান্তরাল, মানে এই যে অক্ষরেখার সমান্তরাল রেখা। তারপরে এই যে এটা একদম অক্ষরেখার সমান্তরাল রেখা হয়ে যাবে। কিন্তু অধিবৃত্তের চিত্রটা তুমি যদি দেখো যে অধিবৃত্তের চিত্র কেমন, অধিবৃত্তের চিত্র আঁকার জন্য দুইটা স্পেশাল রেখা জানতে হবে। ধরো আমি এইটার চিত্র আঁকাবো, এই যে এটা এক্স স্কয়ার বাই এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু আর। অধিবৃত্তে তো সমীকরণ দুইটা আলাদা, তো আমি সমীকরণটা আগে লিখে রাখলাম যে আমি এই সমীকরণের জন্য চিত্র আঁকাবো। ভাইয়া অধিবৃত্তে ধরো এই যে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র মূলবিন্দু ধরো, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। অধিবৃত্তের চিত্র আঁকার জন্য আগে তোমাকে দুইটা স্পেশাল রেখা নাম জানতে হবে। এই দুইটা রেখাকে বলে অসীম তট রেখা। কে কে জানো? যারা জানো না কোনো সমস্যা নাই, আজকে জানবা। অধিবৃত্তের চিত্র আঁকার জন্য তোমাকে আগে দুইটা রেখার সাথে পরিচিত হইতে হবে, যেই রেখা দুইটাকে বলে অসীম তট রেখা। এদের নাম অসীম তট রেখা কেন এটাও একটু পরে জানতে পারবা। নাম কি? অসীম তট রেখা। তো অসীম তট রেখাগুলোর কাজ কি দেখো, তুমি যদি অধিবৃত্তের চিত্র আঁকাও, ধরো অধিবৃত্তের শীর্ষবিন্দু এই যে একটা এখান থেকে, হ্যাঁ এটা চিত্র তুমি যদি আঁকাও, অধিবৃত্তটা এক সময় যাইতে যাইতে এই অসীম তট রেখার সমান্তরাল হয়ে যাবে। অসীম তট রেখার কি হয়ে যাবে? সমান্তরাল। মানে আর একটু বড় করে দিই, দেখে মনে হবে যে একদম অসীম তট রেখার সাথে মিলে গেল, বাট আসলে কখনো টাচ করবে না, সমান্তরাল হয়ে চলতে থাকবে। এই দেখো একদম এই অসীম তট রেখার সমান্তরাল হয়ে চলতে থাকবে। আবার এইদিকেও ধরো এই যে এই অসীম তট রেখার সমান্তরাল হয়ে চলতে থাকবে। দেখে মনে হবে যেন সমান্তরাল রেখা মানে এই অসীম তট রেখাকে স্পর্শ করে ফেলছে, আসলে কখনো স্পর্শ করবে না, জাস্ট একসাথে লেগে লেগে ওই রেল লাইনের মতো, ধরো রেল লাইনের মতো হয়ে যাবে, যে দুইটা রেল লাইন খুব কাছাকাছি কিন্তু কখনোই স্পর্শ করে না, তাই না? এই জন্যে এই রেখাগুলোকে বলে অসীম তট রেখা। অসীম তট কেন? কারণ দেখে মনে হচ্ছে যে অধিবৃত্তটা এই রেখাগুলোকে অসীমে গিয়ে স্পর্শ করবে, কিন্তু আসলে স্পর্শ কোথাও করবে না। বুঝতেছো? দেখে মনে হবে স্পর্শ করতেছে, বাট আসলে স্পর্শ করবে না। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কোথায় গিয়ে স্পর্শ করবে, তুমি বলবো অসীমে গিয়ে। অসীমের তো কোনো শেষ নাই। আবার এইদিকে একটা চিত্র কেমন হবে দেখো, তোর এই যে এখানে শীর্ষবিন্দু এই যে এই রেখার সমান্তরাল হয়ে যাবে, একদম মনে হবে যেন টাচ করে সমান্তরাল মানে টাচ করে ফেলতেছে, কিন্তু আসলে টাচ করবে না, একদম সমান্তরাল হয়ে যাবে। এখন আমাকে তোমরা বলো, পরাবৃত্ত এবং অধিবৃত্তের আকৃতি কি একই রকম নাকি ভিন্ন? বলো। পরাবৃত্ত হয়ে যায় অক্ষের সমান্তরাল, আর অধিবৃত্ত হয় অসীম তট রেখার সমান্তরাল, কাজেই অবশ্যই সেম না। পরাবৃত্ত এখানেই তুমি যদি একটা পরাবৃত্তের চিত্র আঁকাইতা, পরাবৃত্তটা হয়ে যেত এরকম, এই যে এরকম হয়ে যেত, এক অক্ষের সমান্তরাল হয়ে যেত, বাট অধিবৃত্তটা হবে অসীম তট রেখার সমান্তরাল। এখন এখানে খুবই চমৎকার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে অসীম তট রেখা কয়টা? অসীম তট রেখা কয়টা? দুইটা। এই যে এটা একটা, এটা একটা। এই অসীম তট রেখার সমীকরণ বের করতে হবে, এটা পরীক্ষায় আসবে। দেখো অসীম তট রেখার সমীকরণ এটা বের করা খুবই ইজি। ধরো তোমাকে একটা অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে, অধিবৃত্তের সমীকরণ দিয়ে তোমাকে বলছে এই অসীম তট রেখা দুইটার সমীকরণ বের করো। তো অসীম তট রেখা দ্বয়ের সমীকরণ বের করা খুবই ইজি। কি করবো জানো? এই ডান পাশে ধ্রুবকটা জায়গায় জিরো বসিয়ে দিবা। ওয়েট, তুমি যখন এখান থেকে অসীম তট রেখার সমীকরণ বের করবা, দেখো অসীম তট রেখা অধিবৃত্তের সমীকরণ থেকে, অধিবৃত্তের সমীকরণ থেকে তুমি যখন অসীম তট রেখার সমীকরণ বের করবা, তোমার কাজ হচ্ছে এই ডান পাশের অন্য জায়গায় জিরো বসাই দিবা। দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এই ডান পাশের অন্য জায়গায় জিরো বসাই দিবা। এইবার এখান থেকে ক্যালকুলেশন করবা। আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে আগে বলো, এই দুইটা অসীম তট রেখা কি মূল বিন্দুগামী রেখা না? বলো, এই দুইটা অসীম তট রেখা কেমন রেখা? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী রেখার সমীকরণের আদর্শ ফরম্যাট কি? y ইকুয়ালস টু mx। মূল বিন্দুগামী রেখার সমীকরণে আদর্শ ফরম্যাট হচ্ছে y ইকুয়ালস টু mx। তাহলে আমরা এটাকে y ইকুয়ালস টু mx ফরম্যাট বানাবো। কিভাবে? y কে বাম পাশে রাখো। ভাইয়া আবার আবার বলতেছি শোনো, অধিবৃত্তের সমীকরণ থেকে অসীম তট রেখার সমীকরণ বের করার বুদ্ধি হচ্ছে এই ডান পাশের ধ্রুবকটার জায়গায় ওয়ানের জায়গায় জিরো বসাই দিবা। এবার দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারকে এক পাশে করো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ারকে আরেক পাশে করো,
ওয়াই স্কোয়ার সমান হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। সুতরাং বর্গমূল করে দাও, ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এই যে দেখো হয়ে গেছে কাজ। এই যে অসীমতট রেখা দুইটা, দেখো একটা ঢাল পজিটিভ একটা নেগেটিভ। এবার আমাকে তোমরা বলো, এখানে এটা ধরো 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা। যারা সরল রেখা অধ্যায় পড়ছো বলো 1 নাম্বার রেখাটা ঢাল পজিটিভ নাকি 2 নাম্বারটার ঢাল পজিটিভ বলো। ভাইয়া 1 নাম্বার রেখাটা এক চোখকে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করছে, তাহলে এটার ঢাল পজিটিভ। তাহলে এটার সমীকরণ কি হবে দেখো, এটার সমীকরণ হবে y = পজিটিভ, এটা হবে y = পজিটিভ b বাই a ইন্টু এক্স, আর এইটা হবে y = নেগেটিভ b বাই a ইন্টু এক্স। বুঝছো? এই দেখো একটা ঢাল হচ্ছে b বাই a আর একটা হচ্ছে মাইনাস b বাই a। বোঝা গেছে? বলো। শোনো, পরীক্ষায় চিত্র আসবে না, ভার্সিটি অ্যাডমিশনে চিত্র আসবে না, তোমার খালি পারা লাগবে কতটুকু এটা শোনো। তোমার এখান থেকে পারা লাগবে কি, যে ভাইয়া তোমাকে ধরো অধিবৃত্তের সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বললো এখান থেকে অসীম তট রেখার সমীকরণ বের করো। এটা কে কে পারবা বলো? ডান পাশে 1 এর জায়গায় 0 বসায় দিবা, তারপর মূলবিন্দুগামী রেখা হবে, এই জন্য সাধারণ ফরম্যাটটা y = mx। দুইটা রেখা হবে, একটা প্লাস নিয়ে পাবো একটা মাইনাস নিয়ে, আর ঢাল হবে একটা প্লাস বি বাই এ একটা মাইনাস বি বাই এ। ওকে, একটু পরে উদাহরণ দিচ্ছি। এখন এইখানে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে শোনো, এ এবং বি এর পরিচয়। কখন কোন জিনিস যে বেসিক থেকে চলে আসে বলা যায় না, শিখে রাখো। কেন্দ্র থেকে এই যে শীর্ষবিন্দু, এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট হাতের এ। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এ এবং বি এর পরিচয় কতটুকু, কেন্দ্র থেকে শীর্ষ এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট হাতের এ। এবং তুমি যদি শীর্ষবিন্দুতে স্পর্শক আঁকো, শীর্ষবিন্দুতে স্পর্শক আঁকো, তাহলে সেই স্পর্শকটা অসীম তট পর্যন্ত যতটুকু অংশ ছেদ করে, এই যে দেখো এখান থেকে এই অসীম তট পর্যন্ত স্পর্শক, স্পর্শক মানে এই এক চক্ষের উপর লম্ব, এই দৈর্ঘ্যটা হচ্ছে ছোট হাতের বি। এই যে এতটুকু, এই যে এতটুকু বি, উপরের দিকেও বি নিচের দিকেও বি, উপরের দিকে আর নিচের দিকে সমান। বুঝছো? এটা বি হলে এটাও বি। এইবার তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, শোনো একটা জিনিস, এখানে উপরের দিকেও বি নিচের দিকেও বি, তাহলে কি তোমরা এই জিনিসটা বুঝতেছো যে উপরের এই অ্যাঙ্গেলটা থিটা হইলে নিচের অ্যাঙ্গেলটাও থিটা হবে? কে কে বুঝতেছো বলো? কারণ দুইটা ত্রিভুজ সর্বসম, দেখো এইটা, এইটা বি, এইটাও বি, এইটা এ, এটা লম্ব, এটা লম্ব, এই অ্যাঙ্গেল দুইটাও কি হবে? সমান হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো তো এখান থেকে থিটা কত? এই যে এই ত্রিভুজটা, তুমি এই ত্রিভুজটা চিন্তা করো, এই ত্রিভুজে চিন্তা করো তো, tan থিটা সমান লম্ব হচ্ছে বি, ভূমি হচ্ছে এ, tan থিটা সমান লম্ব হচ্ছে বি, ভূমি হচ্ছে এ, তাহলে tan থিটা টেরা লম্বা ভূত, খেয়াল করে দেখো, আমরা লম্ব জানি ভূমি জানি, আমরা তো জানি লম্ব এবং ভূমি এই দুইটা দিয়ে কি হয়? tan থিটা হয়। tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে বি বাই এ, তাহলে থিটা সমান tan ইনভার্স বি বাই এ। এবার আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, এই যে আমরা থিটা বাইর করলাম, থিটা বাইর করার তো অবশ্যই একটা রিজন আছে। এবার তোমাকে যদি কেউ বলে অসীম তট রেখা দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, কত হবে বলো তো? এই অসীম তট রেখা দুইটার মধ্যবর্তী কোণ, উপরের দিকে থিটা নিচের দিকে থিটা, দুইটা থিটা মিলে কত হবে? 2 থিটা। তাহলে আমি কি লিখতে পারি যে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ বলো? অসীম তট, এটা এমসিকিউতে আসতে পারে কিন্তু, অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ, এই সূত্রটা মুখস্থ রাখবা, অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ 2 থিটা। এই 2টা কোত্থেকে আসছে ভাই? এই যে উপরের দিকে অ্যাঙ্গেল থিটা, নিচের দিকে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই যে একটা অসীম তট রেখা, এই যে একটা অসীম তট রেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 2 থিটা, 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 tan ইনভার্স বি বাই এ। এই যে এটা মুখস্থ, একদম টুডস্থ মুখস্থ করে ফেলো। এটা মুখস্থ টুডস্থ হইছে কার কার বলো? অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ 2 থিটা সমান 2 tan ইনভার্স বি বাই এ, 2 tan ইনভার্স বি বাই এ। মুখস্থ হইছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এইবার আসো আমরা ম্যাথে চলে যাব। তার আগে সবগুলা সূত্র যে সেম। আচ্ছা আরেকটা জিনিস জানা লাগবে, আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ওয়েট,
ধরো কোনো একটা অধিবৃত্তে, এটাও এমসিকিউতে খুব বেশি ইম্পর্টেন্ট, ধরো কোনো অধিবৃত্তে এ এবং বি এর মান সমান, ধরো এই অধিবৃত্তেই, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এ এবং বি এর মান সমান। কোনো অধিবৃত্তে যদি এ এবং বি এর মান সমান হয় তাহলে তার উৎকেন্দ্রিকতা কত বলো তো, এটার বেলায় বলো উৎকেন্দ্রিকতা কত। উৎকেন্দ্রিকতা কি হবে? রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এ আর বি যদি সমান হয়, এ আর বি সমান হইলে কাটাকাটি কি হবে? 1, তো 1 আর 1 যোগ করলে 2, রুট ওভার অফ 2। এতটুকু একমত কিনা তোমরা আমাকে বলো, যে যদি এ এবং বি সমান হয় তাহলে উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার অফ 1 প্লাস বি আর এ সমান, কাটাকাটি গিয়ে হয়ে যাবে 1, তাহলে 1 আর 1 2, রুট ওভার অফ 2। তো ভাই এখানে দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যদি কোনো অধিবৃত্তে এ এবং বি সমান হয় তাহলে উৎকেন্দ্রিকতা মুখস্থ √2, এবং এই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত, এই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমাকে এমসিকিউতে বলতে পারে যে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত বলো, এটা মুখস্থ। আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত যদি এমসিকিউতে বলে, তোমার মুখস্থ দেখাইতে হবে কত, √2। বোঝা গেল? শেষ। তো অধিবৃত্তের বেসিক আলোচনা মোটামুটি আমি যতটুকু করছি অতটুকু বুঝতে পারলে আর কিছু লাগবে না। যতটুকু করছি যে ভাই এই সমীকরণের জন্য উপবৃত্তের a গ্রেটার দেন বি এই কন্ডিশনের সূত্রগুলো বসবে, আর মাইনাসের আগে যদি ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার আগে থাকে, তারপরে এক্স স্কোয়ার বা স্কোয়ার থাকে, তাহলে বি গ্রেটার দেনে এই কন্ডিশনের সূত্রগুলো বসবে, বাকি সব কিছু সেম। আচ্ছা ঠিক আছে, এইবার এই যে সূত্রগুলো একটু দেখো, ওয়েট, এই দেখো একটু ঠান্ডা মাথায়, কিছু লেখা লাগবে না। দেখো অধিবৃত্তের বেলায় কিন্তু সমীকরণ দুইটা ভিন্ন, উপবৃত্তের বেলায় সমীকরণটা ছিল সেম, শর্তগুলো ছিল আলাদা, বাট অধিবৃত্তে কিন্তু সমীকরণগুলাই ভিন্ন। তাহলে দেখো তোমাদের কি মনে আছে, এই যে এই সূত্রে এই সমীকরণের জন্য বসবে a গ্রেটার দেন বি এই কন্ডিশনের সূত্রগুলা, আর এই সমীকরণের জন্য বসবে বি গ্রেটার দেন, উপবৃত্তের বি গ্রেটার দেন এই কন্ডিশনের সূত্রগুলো। তোমাদের কি সূত্রগুলো মনে আছে? একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই, তবে একটু পার্থক্য আছে। কি পার্থক্য জানো? পার্থক্য হচ্ছে অধিবৃত্তের বেলায় বৃহৎ অক্ষকে বলে আর অক্ষ, নাম একটু অন্য নামে ডাকে আর কি, আর অক্ষ, আর ক্ষুদ্র অক্ষকে বলে অনুবন্ধী অক্ষ। এই দুটো নাম একটু শুনে রাখো, অনুবন্ধী অক্ষ। বাকি সবই সেম, শুধু নামটা ভিন্ন। উপবৃত্তে যাকে আমরা বৃহৎ অক্ষ বলতাম, অধিবৃত্তে সেটাকে আমরা বলবো আর অক্ষ, আর বা প্রধান অক্ষ, আর ক্ষুদ্র অক্ষকে বলবো অনুবন্ধী অক্ষ। যেমন এই যে বৃহৎ অক্ষের সমীকরণ, এটাকে বলবো আর অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণকে বলবো অনুবন্ধী অক্ষের সমীকরণ। যেমন এখানে, ওয়েট, তোমাকে আমি একটু চিত্রটা দেখাই নিয়ে আসি। এই যে চিত্রটা এখানে আঁকা আছে, খেয়াল করে দেখো, অধিবৃত্তটা যেই অক্ষে হা করে, তাহলে এই যে অধিবৃত্ত কোন অক্ষে হা করছে বলো তো? এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষ হচ্ছে তার আর অক্ষ, বৃহৎ অক্ষ বা আর অক্ষ। আর ওয়াই অক্ষে হা করে নাই, সেটা হচ্ছে তার ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষ। উপবৃত্তের বেলায় বলে ক্ষুদ্র অক্ষ, আর অধিবৃত্তের বেলায় সেটাকে ক্ষুদ্রাক্ষ বলে না, বলে অনুবন্ধী অক্ষ। মানে সূত্র সেম, তোমার সূত্র নিয়ে কনফিউশন হবে না, খালি এই জিনিসটা জেনে রাখলেই হবে যে বৃহৎ অক্ষকে অধিবৃত্তে আর অক্ষ বলে, ক্ষুদ্র অক্ষকে অধিবৃত্তের বেলায় অনুবন্ধী অক্ষ বলে। ওকে ঠিক আছে, বাকি সব সূত্র সেম, আলাদা করে কোনোটা শিখতে হবে না। শোনো আমি আবার বলতেছি, এখানে কোনো সূত্র তোমার আলাদা করে মুখস্থ করা লাগবে না, শুধু এই যে এই সূত্রটা আলাদা। কোনটা? উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার সূত্রটা আলাদা। এবার তোমাদের কি মনে আছে, ওয়েট, উপবৃত্তের বেলায় এ ই সমান ছিল এ গ্রেটার দেন বি হইলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কার কার মনে আছে বলো, একটু শোনো, যারা উপবৃত্ত পড়ে আসছো, উপবৃত্তে এই সমান এই সূত্রটা আসছিল উৎকেন্দ্রিকতা থেকে। এই সূত্রটা কোত্থেকে আসছিল? উৎকেন্দ্রিকতা থেকে। উপবৃত্তের বেলায় মাঝখানে ছিল মাইনাস। আচ্ছা বলো অধিবৃত্তের বেলায় এখানে মাইনাসের জায়গায় কি হবে বলো, তোমরাই বলো। এই সূত্রটা কিন্তু উৎকেন্দ্রিকতার সূত্র থেকে আসছিল। উপবৃত্তের বেলায় মাঝখানে মাইনাস ছিল, এই জন্য এখানে মাইনাস। তো অধিবৃত্তের বেলায় তো মাঝখানে প্লাস, এটা কি হয়ে যাবে?
প্লাস হয়ে যাবে, এই যে প্লাস, বুঝতেছো? আবার বিই, বিই সমান কি ছিল, বি গ্রেটার দেন এ এর বেলায় রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে এখানে মাইনাস থেকে আসছিল। এইবার অধিবৃত্তের বেলায় মাইনাসের জায়গায় কি হয়ে যাবে, প্লাস। তাহলে এবার আমাকে তোমরাই বলো, অধিবৃত্তের বেলায় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কথা, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই কথা না? এই মাঝখানে যদি প্লাস থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কথা, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো একই কথা। দুইটাকে আলাদা করে লেখা লাগে? এটাকেও এইভাবে লিখে ফেলি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দুইটার ভ্যালুই হবে সমান। তোমরা কি কথা কি বুঝছো? শেষ, আর কিছু নাই, বাকি সব সেম সেম। এই দুইটা জিনিস আলাদা, মানে মাইনাসের জায়গায় প্লাস আসবে, কারণ কি, কারণ এরা আসছে উৎকেন্দ্রিকতার সূত্র থেকে, তাহলে উৎকেন্দ্রিকতায় প্লাস আছে, তাহলে মাঝখানে হবে প্লাস। বলো শেষ। এই যে এই সমানও হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিই সমানও হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাকি সব কিছু সেম সেম। বাকি সব কিছু যখন আমরা অধিবৃত্তে এই সমীকরণটা দেখব, তখন উপবৃত্তের মনে মনে চিন্তা করবো উপবৃত্ত এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো বসাবো। আর মাইনাসের আগে যখন দেখবো ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার আছে, তখন বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনের সূত্রগুলো বসাই দিব, কাজ শেষ। ঠিক আছে? আর অসীম তট রেখা একটু মনে রাখো, অসীম তট রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়, এটা একটা উদাহরণ দেখাই। ধরো একটা অধিবৃত্তের সমীকরণ এটা, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 32 সমান 1। তোমাকে আমি বললাম এই সমীকরণের, এই অধিবৃত্তের অসীম তট দ্বয়ের সমীকরণ বের করো। বলো দেখি কে কে পারে। অসীম তট দ্বয়ের সমীকরণ, অসীম তট দ্বয়ের সমীকরণ বের করো। কেমনে বের করবা বলো? আচ্ছা ওয়েট, এটা 32 না, 25 দিই, তাহলে বর্গমূল সহজ হবে, চিন্তা করতে সহজ হবে তোমাদের। দেখো জাস্ট ডান পাশে অনেক জায়গায় 0 বসে দেবো, এই যে অসীম তট। যখন আমি তোমাকে বলবো এই অধিবৃত্তের অসীম তট রেখাদ্বয়ের সমীকরণ বের করো, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25, জাস্ট ডান পাশে অনেক জায়গায় 0 বসাই দিব। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান হবে, ওয়াই স্কোয়ার সমান হবে 25/16 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস বর্গমূল করলে প্লাস মাইনাস 5/4 ইন্টু এক্স। বুঝতে পারছো? খুবই সহজ ব্যাপার স্যাপার, তাই না? দুইটা সমীকরণ আসবে, ওয়াই সমান প্লাস মাইনাস 5/4 ইন্টু এক্স। আচ্ছা যদি তোমাকে এখান থেকে বলে যে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ, অসীম তট দ্বয়ের, অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 2 থিটা, মনে আছে? উপরে থিটা নিচে থিটা, 2 থিটা কত ছিল? 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স বি বাই এ। এই বলো এখানে বি কত? এখানে কি মনে মনে চিন্তা করো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এর মান 4, বি এর মান 5, এর মান 4, বি এর মান 5, 2 tan ইনভার্স 5/4, শেষ। তোমার ভ্যালু বের করা লাগবে না, এই পর্যন্ত করে রাখলেই হয়ে যাবে। বা এমসিকিউতে অপশন এইভাবেই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। 2 tan ইনভার্স 5/4, 2 tan ইনভার্স 5/4। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এই পর্যন্ত বুঝলে আর কিচ্ছু লাগবে না। এখন ঠান্ডা মাথায় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাইতে পারো, অধিবৃত্ত শেষ, আর কিচ্ছু লাগবে না। খালি একবার খালি একটু তাকাই থাকো। কি তাকাই থাকবা? এই যে এই সমীকরণ দুইটার দিকে, মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মাঝখানে মাইনাস থাকবে, অধিবৃত্তের মাঝখানে মাইনাস থাকবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই ফর্মেটে এ গ্রেটার দেন বি এর সূত্র বসবে। আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু 1, এই সমীকরণে পেলে এই সূত্র বসবে। জাস্ট 30 সেকেন্ড তাকায় থাকো, তাকায় থেকে বলো ডান, তাকায় থাকা শেষ হইলে বললো ডান, তাকায় থাকা শেষ হলে ডান বললো, আমরা শুরু করতেছি, আমাদের কিন্তু কাজ শেষ। যারা এতটুকু বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারলে আর তোমাকে কেউ অধিবৃত্তে আটকাইতে পারবে না, এতটুকু বুঝতে পারলে আর কেউ আটকাইতে পারবে না। এবার আমরা ম্যাথ করব। হ্যাঁ ঠিক আছে, শেষ, আমাদের কনিক শেষ ভাই, চিন্তার কোনো কারণে। এইবার ঠান্ডা মাথায় শোনো, আগেই অ্যান্সার করার দরকার নাই, আগে আমাকে বলো ফরম্যাটটা দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার,
এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আগে আমাকে বলো, আমি কি বলি শোনো। মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, তাহলে এখানে কন্ডিশন কোনটা বলো? এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? আগে এটা বলো। শোনো ভাই, অধিবৃত্তের মেদ কন্ডিশনটা ধরতে পারলেই শেষ, আর কিছু নাই এখানে আসলে। মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, তাহলে এ গ্রেটার দেন বি, মনে মনে এ গ্রেটার দেন বি। উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর সূত্রগুলা বসবে এখানে। এবার আমাকে বলো, এ গ্রেটার দেন বি এর জন্য উপবৃত্তে তুমি অধিবৃত্ত চিন্তা করবে না, তুমি চিন্তা করো উপবৃত্ত। শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি ছিল? প্লাস মাইনাস এ কমা জিরো। কার কার মনে আছে বলো? প্লাস মাইনাস এ কমা জিরো। এখানে এ এর মান কত? এ স্কোয়ার সমান 4, তাহলে এ সমান 2। এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এ এর মান 2, বি এর মান 3। ভাই এখানে শোনো, অধিবৃত্তে কোনটা বড় কোনটা ছোট এই শর্ত কিন্তু নাই, শর্তটা কিন্তু উপবৃত্তের। কেউ আবার ভাইবো না যে ভাই এখানে এ এর মান 2, বি এর মান 3, তাহলে মনে হয় বি গ্রেটার দেন এ। না, এই ভুল করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। শোনো, অনেক কেউ যদি ভাবো যেখানে এ এর মান 2, বি এর মান 3, তাহলে বি গ্রেটার দেন এ। না ভাই, অধিবৃত্তে কিন্তু এরকম কোনো অধিবৃত্তে কিন্তু এরকম কোনো শর্ত নাই। অধিবৃত্তের সমীকরণ দুইটাই ভিন্ন, শর্তটা আসবে উপবৃত্ত থেকে। কাজে এখানে কোনটার ভ্যালু বড় ছোট দেখবাই না, তুমি সমীকরণ দেখবা যে মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার আছে, তাহলে এ গ্রেটার দেন বি। প্লাস মাইনাস 1,0, এখানে এর মান কত? 2, তাহলে প্লাস মাইনাস 2,0। কে কে বুঝছো আগে বলো। শোনো, আগে এই জিনিসটা একটু ভালো মতো বোঝো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমার কথা শোনো, আমার কথা খালি একটু শোনো। ভাইয়া অধিবৃত্তে সমীকরণ দুইটাই ভিন্ন। অধিবৃত্তে কিন্তু এ বড় নাকি বি বড় এরকম কোনো কন্ডিশন কিন্তু অধিবৃত্তে নাই, কন্ডিশনগুলো আসছে উপবৃত্ত থেকে। আমরা খালি মনে রাখবো যে অধিবৃত্তের সমীকরণে যদি মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার আগে থাকে, তাহলে উপবৃত্তে এ গ্রেটার দেন বি। এই কন্ডিশনের জন্য আমরা যে সূত্রগুলো শিখছি সেগুলাই হুবহু বসে যাবে। তাহলে শীর্ষবিন্দু প্লাস মাইনাস 1,0, এর মান কত? 2। শেষ, ঠান্ডা মাথায় এইটা বলো। এই যে শীর্ষবিন্দু হাইপার বলা মানে অধিবৃত্ত। ওয়েট, আগে সমীকরণটা দেখো, মাইনাসের আগে এক্স স্কোয়ার আছে নাকি ওয়াই স্কোয়ার আছে? মাইনাসের আগে। আগে আমাকে বলো এটা এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? ওয়েট ভাই, সব কিছু বাড়ির কাজ দিয়ে দিব, অধিবৃত্তের সকল মেয়াদ বাড়ির কাজ হয়ে যাবে, খালি তুমি যদি এই কন্ডিশনটা বুঝতে পারো। অধিবৃত্তের সকল মেয়াদ হয়ে যাবে বাড়ির কাজ। ভাই এখানে এটা কন্ডিশনটা কি? এটা বি গ্রেটার দেন এ, এইটা বি গ্রেটার দেন এ। তাইলে শীর্ষবিন্দু 0, প্লাস মাইনাস বি। মনে আছে? উপবৃত্ত কেউ যদি পড়ে না থাকো তোমরা কিন্তু আজকে ক্লাস কিছুই বুঝবে না। 0, প্লাস মাইনাস বি। এবার দেখো, ডান পাশে 1 বানাও, ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস, মনে মনে, এটা তো মনে মনে হয়ে যায়, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। 4 মানে কি? 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার। দেখো এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর মানও 2, এর মানও 2, বি এর মানও 2, এর মানও 2, তাহলে 0, প্লাস মাইনাস 2, 0, প্লাস মাইনাস 2। বুঝছো? 0, প্লাস মাইনাস 2। আচ্ছা ঠিক আছে, এইবার এই যে অধিবৃত্তটা কেন্দ্র চাইছে, ওয়েট আমাকে বলো, এখানে তুমি শোনো, তুমি মনে মনে চিন্তা করবা যে এটা উপবৃত্ত, অধিবৃত্ত না। এখন আমাকে বলো এটা কেন্দ্র কি মূলবিন্দু? শোনো, তুমি চিন্তা করো এটা উপবৃত্ত। উপবৃত্ত বা অধিবৃত্ত সমীকরণ ফরম্যাট চিন্তা করো যে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার উপবৃত্তের বেলা হয় প্লাস, অধিবৃত্তের বেলা মাইনাস, মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। যদি সমীকরণে শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকে, অন্য কোনো চলক সংবলিত পদ না থাকে, তখন কেন্দ্র মূলবিন্দু। বাট এখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ছাড়াও এই যে আরো এক্স সংবলিত পদ আছে। তুমি চিন্তা করো ভাই এটা উপবৃত্ত, তোমাদের কি মনে আছে যে কেন্দ্র মূল বিন্দুতে না হয়ে আলফা কমা বিটা হইলে উপবৃত্তের সমীকরণ? আমি উপবৃত্ত দিয়ে বুঝাইতেছি, এটা কার কার মনে আছে আগে বলো। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই আমাদের লাস্ট টাইপ, এরপরে বাকি সব বাড়ির কাজ দিলেও তুমি পারবা। এটা কার কার মনে আছে যে ভাই যখন অধিবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ছাড়াও অন্য কোনো এক্স কিংবা ওয়াই সংবলিত পদ আছে, তখন আমাদের এরকম হোল স্কোয়ার বানাইতে হয়। এটা উপবৃত্তের বেলায় প্লাস, অধিবৃত্তের বেলায় কি? মাইনাস, তাই তো? এইবার তুমি এটাকে কনভার্ট করো কিভাবে দেখো।
হোল স্কোয়ার বানাইতে হবে, যে কি বানাইতে হবে, এরকম ম্যাথ আমরা উপবৃত্তে অলরেডি পড়ছি। হোল স্কোয়ার বানাইতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার সমান 8। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, এক যোগ করো। এক কেন যোগ করলাম? কারণ এক যোগ করলে এটা হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর ডান পাশেও এক যোগ করলাম সমতা ঠিক রাখার জন্য। ভাই এগুলা 6-7 এর কাজ। এটা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটা মাইনাস 3y স্কোয়ার সমান 9। এবার ডান পাশে 1 বানাও, 9 দিয়ে ভাগ, ম্যাথ শেষ। ভাই এটা আসলে 9 দিয়ে ভাগ করা লাগে না, তার আগেও উত্তর বলে ফেলা যায়। ভাগ করলে 3 সমান 1। এবার মনে মনে চিন্তা করো, এক্স মাইনাস 1কে মনে মনে 0 ধরো, এক্স ভ্যালু 1, আর ওয়াই এর জায়গায় ওয়াই নিজেই আছে, তাহলে 1,0। কে কে বুঝছো বলো? উত্তর 1,0। কে কে বুঝছো? দেখো আরেকবার দেখাই দিই। এই যে ভাই এক্স স্কোয়ার মাইনাস 2x, এই দুটোকে একসাথে করে হোল স্কোয়ার বানাইতে হবে। এই যে হোল স্কোয়ার বানাইতে হবে, তো এক্স স্কোয়ার মাইনাস 2x কে হোল স্কোয়ার বানানোর জন্য এক যোগ করবো, সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও এক যোগ করবো। তারপর সমীকরণটাকে সাধারণ সমীকরণ বানানোর জন্য, আদর্শ সমীকরণের ফরম্যাটে নেওয়ার জন্য ডান পাশে 1 বানানোর জন্য 9 দিয়ে ভাগ। এবার এই যে এক্স মাইনাস 1টাকে মনে মনে 0 ধরলে এক্স ভ্যালু 1, আর ওয়াই এর জায়গায় তো ওয়াই নিজেই আছে মানে 0, তাহলে ওয়াই সমান 0। তাহলে কেন্দ্র হবে 1,0। এটা কে কে বুঝছো একটু বলো? এটা 1,0। এই যে বাকি সব কিছু, ভাই বাকি সব কিছু এখানে একদম হুবহু সেম টু সেম উপবৃত্তের ম্যাথের মতো। এবার এই যে এরকম একটা ম্যাথ, ওয়েট একটু ঠান্ডা মাথায়, এই ম্যাথটা একটু ক্যালকুলেশন বড়, বাট সহজে করে ফেলা যায়। একটু দেখো, দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাক্ষ মানে নিয়ামক, উৎকেন্দ্রিকতা দেওয়া, উপকেন্দ্র দেওয়া। তোমাকে বলছে অধিবৃত্তের সমীকরণ কোনটি? আগে আমাকে তোমরা বলো, ওয়েট ধরো এটাকে আগে সাধারণ ফরম্যাট বানাই, মানে সবকিছুকে বাম পাশে না ডান পাশে 0। নিয়ামক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে ধরো আলফা কমা বিটা। ধরলাম অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু পি, এক্স কমা ওয়াই। তোমাদের কি এই সমীকরণটার কথা মনে আছে? এস পি বাই পি এম প্রথম কথা দেখাইছিলাম সমান ই। কার কার মনে আছে বলো? যে কোনো কণিকের ক্ষেত্রে, সেটা হোক পরাবৃত্ত, উপবৃত্ত কিংবা অধিবৃত্ত, এস পি বাই পি এম সমান ই। যখন দেখবা কোনো একটা কণিকের নিয়ামকের সমীকরণ দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, উপকেন্দ্র দেওয়া, তার সমীকরণ বের করার ফরম্যাট হচ্ছে এই যে এস পি সমান ই পি এম, আর গুণ করে দাও, এস পি সমান ই ইন্টু পি এম। তাহলে এস পি মানে কি? ওই যে উপকেন্দ্র হচ্ছে এস, উপকেন্দ্র হচ্ছে এস, আর পি হচ্ছে অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। তাহলে এস পি দূরত্ব বের করো, রুট ওভার অফ এক্স মাইনাস 1, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 8, ওয়াই মাইনাসে প্লাস 8 হোল স্কোয়ার সমান ই, উৎকেন্দ্রিকতা হচ্ছে √5 ইন্টু পিএম। পিএম হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, 3x মাইনাস 4y মাইনাস 10, নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার, 3k স্কোয়ার করলে 9 প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার করলে 16। ভাই এটা আমাদের সরল রেখার কনসেপ্ট। এইবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, x মাইনাস 1 হোল স্কোয়ার, y প্লাস 8 হোল স্কোয়ার, স্কোয়ার করে দিলে নিচে হয়ে যাবে 25, এখানে 5 কাটাটিগুলো নিচে 5 থাকবে, আর উপরে হয়ে যাবে হোল স্কোয়ার, 3x মাইনাস 4y মাইনাস 10 হোল স্কোয়ার। এখন আমাকে তোমরা বলো, এই ম্যাথটা নর্মালি রিটেনে আসে, এখন আমি যদি এই পুরাটা ক্যালকুলেশন করতে চাই অনেক সময় নষ্ট হবে না? বলো, পুরাটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এইটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম, নর্মালি এই ম্যাথগুলো রিটেনে আসে। তো এখন শর্টকাটে করার বুদ্ধি কি? তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো যে যতগুলো অপশন আছে সবগুলোতে এক্স স্কোয়ারের সহগ ভিন্ন ভিন্ন। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ 1, এখানে এক্স স্কোয়ারের সহগ 9, এখানে 4, এখানে 2। এই জিনিসটা কি খেয়াল করছো যে সবগুলো অপশনে এক্স স্কোয়ারের সহগ আলাদা আলাদা? তো ভাই আমার পুরাটা ক্যালকুলেশন না করে আমি শুধু এক্স স্কোয়ারের সহগ কোনটা হবে এটা ক্যালকুলেশন করে ফেলি। কিভাবে? দেখো আমাকে বলো, এটাকে যদি আমি স্কোয়ার করি কি আসবে? এক্স স্কোয়ার আসবে। বাম পাশে শোনো, মাঝখানে ইকুয়াল টু চিহ্ন দিলাম, বাম পাশে আমি যদি এক্স কে ভাঙাই কি আসবে? এক্স স্কোয়ার। এবং নিচে এইদিকে আছে 5, আর গুণন হবে, 5 দিয়ে আর গুণন করলে এক্স স্কোয়ার কয়টা হবে? 5টা হবে।
আর এখানে 3x এটাকে যদি স্কোয়ার করো হবে 9x স্কোয়ার, তাই না? এই বুঝতেছো কি? আমি শুধু x স্কোয়ারের সহগ মিলাইতেছি, যেহেতু এই ম্যাথটা অনেক বড় ম্যাথ। তো এত বড় ম্যাথ করার সময় তো পরীক্ষায় থাকবে না। দেখো x কে স্কোয়ার করলে হবে x স্কোয়ার, এদিকে 5 দিয়ে আর গুণন হবে, তাহলে হবে 5x স্কোয়ার। আর এই 3x কে স্কোয়ার করলে হবে 9x স্কোয়ার। কাটাকাটি করো, কত থাকে? 4x স্কোয়ার। এই দেখো মিলে গেছে সি। তোমরা কি আমার কথা বুঝছো? আরেকভাবে মিলানো যায়, দাঁড়াও দেখাইতেছি। এই কে কে বুঝছো? এই বাম পাশে হবে x স্কোয়ার, আর গুণন করলে 5x স্কোয়ার, আর 3x কে স্কোয়ার করলে 9x স্কোয়ার। কাটাকাটি করো, কাটাকাটি করলে 4x স্কোয়ার থাকবে। কাটাকাটি করলে কত থাকবে? 4x স্কোয়ার। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ধ্রুবকগুলা মিলাইতে। দেখো সবগুলা ধ্রুবকগুলা আলাদা। দেখো এই যে এখানে ধ্রুবক 8, এই পাশে করলে -8, এই পাশে করলে 63। শোনো সবগুলার তোমার চিহ্ন মিলানোর দরকার নেই, তুমি ধ্রুবক দেখো 8, 63, 225, 62। এই দেখো এই যে চিহ্ন দেখার দরকার নেই, কারণ সবগুলোর ভ্যালুই তো আলাদা। এইবার দেখো এইটাকে স্কোয়ার করলে হবে 1, এটাকে স্কোয়ার করলে 8 8 64, কত হবে? 65। 8 8 64 আর একে 65, কত? 65। তার সাথে আর গুণন হবে 5, 5 দিয়ে দেখো আর গুণন হবে, এই যে 1, এটাকে স্কোয়ার করলে 1, এটাকে স্কোয়ার করলে 64, 64 আর একে 65, আর এই 5 দিয়ে আর গুণন। আর এখানে 10 কে স্কোয়ার করলে 100, এই যে 10 কে স্কোয়ার করলে মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে 100। তাহলে এবার দেখো 5 6 30, 300, 5 5 25, 325, আর এই পাশে 100। কাটাটিকে কত থাকবে? 225। এই দেখো এই যে 225, বুঝছো? এবং এটাকে তুমি লাস্টে পক্ষান্তর করো, এক পাশে করলে পরে লাস্টে মাইনাস হবে। বাট তোমার এখানে তো এটার চিহ্ন 225-এর চিহ্ন প্লাস নাকি মাইনাস দেখার দরকারই নাই, এটা ডানে আছে নাকি বামে আছে তোমার চিন্তা করার দরকারই নাই, কারণ সবগুলো ধ্রুবক আলাদা। এই লজিকটা কে কে বুঝছো একটু বলো তো? যে ভাই যদি ইনকেস এরকম বড় ম্যাথ যদি এমসিকিউতে চলে আসে, তাহলে এইভাবে সহজে ক্যালকুলেশন করে ফেলা যায়। তারপরে এখানে একটা চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ সেটা তো ডিপেন্ড করতেছে পক্ষান্তর করার পরে আমি সবকিছুকে ডান পাশে নিব নাকি বাম পাশে নিব, ওই চিহ্ন তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এইবার ওয়েট, খুবই সহজ ম্যাথ ভাইয়া। অধিবৃত্ত কিন্তু শেষ। যারা উপবৃত্তের ক্লাসটা করছো, 2 নাম্বার লেকচারটা করছো, অধিবৃত্তের বাকি সব নিজেরাই পারবা। খালি আগে আমাকে বলবা কন্ডিশন কোনটা। তুমি এটাকে অধিবৃত্তের ম্যাথ চিন্তাই করবা না, তুমি চিন্তা করবা এটা উপবৃত্ত। আমাকে বলো মাইনাসের আগে আছে ওয়াই স্কোয়ার, এটা এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? এইটা যদি ঠিক মতো ধরে ফেলতে পারো তাহলেই কাজ শেষ। মাইনাসের আগে আছে ওয়াই স্কোয়ার, তাহলে অবশ্যই বি গ্রেটার দেন এ। তোমার কাছে চাইছে উপকেন্দ্রিকতা, মানে উৎকেন্দ্রিকতা, এটা উপকেন্দ্রিকতা হবে না উৎকেন্দ্রিকতা। তাহলে দেখো বি গ্রেটার দেন এ হইলে সূত্র কি? √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। মনে আছে? এই যে আগে আমি উপবৃত্তের সূত্রটা লিখছি, এটা হচ্ছে উপবৃত্তের বেলায় যখন বি গ্রেটার দেন এ জাস্ট মাইনাস জায়গায় প্লাস হয়ে যাবে, মাইনাস জায়গায় কি হয়ে যাবে? প্লাস। এবার বলো এখানে ওয়াই স্কোয়ার বাই 2 দিয়ে ভাগ, মাইনাস 2 দিয়ে কাটলে নিচে কিছু নাই মানে 1। তাহলে দেখো এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মান 2 মাইনাস x স্কোয়ার বাই এস স্কোয়ারের মান 1। তোমরা কি বুঝতেছো কতটা মজা এই ম্যাথগুলা? 1 প্লাস 1/2 মানে যোগ করলে হবে 3/2, √3/2। এবার তোমরা কি বুঝছো যে উপবৃত্ত পড়া থাকলে অধিবৃত্তের সকল ম্যাথ আসলে নিজেরাই পারবা? কে কে বুঝছো বলো? যে এইবার যদি আমি সব হাউস ওয়াইফ দিয়ে দেই, এই যে দেখো উৎকেন্দ্রিকতা, তারপরে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, 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 উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সব নিজেরাই পারবা না বলো? নিয়ামক মানে যা কিছু আছে, নর্মালি বেশি কি আসে আমি বলি শোনো, তারা আরো কয়েকটা করে দিব। শোনো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কেন্দ্র, কেন্দ্র বেশি ইজি বাট আসে কিন্তু কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ, নিয়ামক, উপকেন্দ্রিক লম্ব, এই 5টা সবচেয়ে বেশি আসে। উৎকেন্দ্রিক আর উৎকেন্দ্রিকতা তো আসেই, উৎকেন্দ্রিকতা তো সবগুলোতে কমন আসবেই জানোই। তাহলে এটা আর করে দিলাম না, এটা x স্কোয়ার আছে মাইনাসের আগে, আমি খালি লিখে দিলাম এটা a গ্রেটার দেন b, এটা a গ্রেটার দেন b। মাইনাসের আগে যদি x স্কোয়ার থাকে, x স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে a গ্রেটার দেন b। এটাও দেখো উৎকেন্দ্রিকতা, এটাও দেখো মাইনাসের আগে x স্কোয়ার আছে, তাহলে এটারও উৎকেন্দ্রিকতা। যাই হোক না কেন a গ্রেটার দেন b হবে, মানে a গ্রেটার দেন b। কন্ডিশন কোনটা?
এ গ্রেটার দেন বি। এই যে এটা ছিল বি গ্রেটার দেন এ, এটা এ গ্রেটার দেন বি। তাহলে এখানে আমি সূত্রটা লিখে দিই। এ গ্রেটার দেন বি এর জন্য উপবৃত্তের সূত্র ছিল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর অধিবৃত্তে খালি মাইনাসের জায়গায় হবে প্লাস। এখানেও কি হবে? এ গ্রেটার দেন বি। তাহলে ই সমান রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস। মনে আছে নিশ্চয়ই? এইবার উপকেন্দ্র, চলো এইটা। আচ্ছা শোনো, আমি সবগুলো একটা একটা করে দেখাই, সবই বাড়ির কাজ দিয়ে দেওয়া যায়, বাট দেখাই। শোনো, আগে বলো এখানে শর্ত কি, এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? তাড়াতাড়ি বলো। মাইনাসের আগে আছে ওয়াই স্কোয়ার ও বি স্কোয়ার, অবশ্যই বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ। তাহলে উপকেন্দ্র 0 কমা প্লাস মাইনাস বিই, মনে আছে কার কার? এই ভুল করলে কিন্তু সর্বনাশ। 0 কমা প্লাস মাইনাস বি, মনে করে দেখো। ওয়েট, উপবৃত্ত চিন্তা করে, এ গ্রেটার দেন বি হইলে প্লাস মাইনাস এ ই কমা 0, আর বি গ্রেটার দেন এ হইলে 0 কমা প্লাস মাইনাস বিই, মনে আছে? 0 কমা প্লাস মাইনাস বিই, ভুল করা যাবে না কিন্তু। এইবার আমাকে বলো এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ারের মান হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এস স্কোয়ারের মান হচ্ছে 5। এবার আমাকে বলো অধিবৃত্তে বি মানে কি? অধিবৃত্তে বি মানে এ স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কে কে রাজি? আমার সাথে কে কে একমত? অধিবৃত্তে এ ই যে কথা, বিই একই কথা, দুইটাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইবার দেখো কত আসে, 0 কমা প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কত দেখো 25 আর 16। এই কি ব্যাপার? ও আচ্ছা, এটা তো স্কোয়ারই আছে, আমি তো স্কোয়ার করে দিতেছি, এটা তো স্কোয়ারই আছে। 5 আর 4 9, 9 কে বর্গ করলে 3, 9 কে বর্গ করলে 3, কোনটার সাথে মিলছে? সি। কে কে বুঝছো বলো? এই অনেক সহজ না? তোমরা কি বুঝতেছো? আগে আমাকে এই জিনিসটা বলো যে তোমরা কি এই জিনিসটা আমার সাথে একমত হইছো যে কেউ যদি উপবৃত্ত ভালো মতো পড়ে এবং অধিবৃত্তে খালি কন্ডিশনটা সে ধরতে পারে, তাহলে ম্যাথ আসলে উপবৃত্তের ম্যাথ হিসেবে করে ফেলা যায়। তুমি চিন্তা করবে না, শোনো, পরীক্ষায় যখন অধিবৃত্তের ম্যাথ আসবে তুমি এটাকে অধিবৃত্ত চিন্তাই করবে না, তুমি চিন্তা করবে এটা উপবৃত্ত। খালি সমীকরণ দেখে কন্ডিশনটা যাচাই করবে আগে, তারপর কাজ শেষ। হ্যাঁ, উপকেন্দ্র সেম। আচ্ছা বলো এখানে কন্ডিশন কোনটা? এটা হাউস ওয়াইফ। কন্ডিশন কি? অবশ্যই এ গ্রেটার দেন বি। এটা উপকেন্দ্র হবে প্লাস মাইনাস এ কমা 0, প্লাস মাইনাস এ মানে কি রুট ওভার অফ, এই তাড়াতাড়ি করো, মনে 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 এগুলো কি লিখা লাগে? উত্তরটা বলো তো দেখি একেবারে মনে মনে করে উত্তর লিখে দিচ্ছি। এ স্কোয়ারের মানে 144, বি স্কোয়ার 25, যোগ করলে হবে 169, বর্গ করলে 169, বর্গ করলে 13, তাহলে প্লাস মাইনাস 13,0। কে কে বুঝছো বলো তো? ভাই এগুলো মনে মনে করে ফেলা যায় যাদের উপবৃত্ত পড়া আছে, আর উপবৃত্তের ক্লাস এখনো করে নাই এরকম কেউ যদি আজকে ক্লাসে এসে থাকে সে টেনশনে পড়ে যাবে, সে নির্ঘাত টেনশনে পড়ে যাবে, সে মনে মনে বলবে কি বলতেছে কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এইবার এই যে প্রশ্নটা, আগে প্রশ্নটা পড়ো, উত্তর করার দরকার নেই আগেই। আরক্ষ, এই আরক্ষ মানে কিন্তু বৃহদাক্ষ, তোমাদেরকে বলছিলাম। শোনো, অধিবৃত্তে বৃহৎ অক্ষকে বলে আরক্ষ, ক্ষুদ্র অক্ষকে বলে অনুবন্ধী অক্ষ। আরক্ষ মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 8 এবং উপকেন্দ্র দেওয়া আছে। আমাকে তোমরা বলবা এই উপকেন্দ্র দুইটা এক্স অক্ষের উপর আছে নাকি ওয়াই অক্ষের উপর আছে? বলো। উপকেন্দ্র এই দুইটা বিন্দু কোটি শূন্য, কোটি শূন্য হলে এক্স অক্ষের উপর আছে। এবার তুমি চিন্তা করো ভাই, তোমার অধিবৃত্ত চিন্তা করার দরকারই নেই, তুমি চিন্তা করো উপবৃত্ত। আমাকে বলো উপবৃত্তের উপকেন্দ্র দুইটা যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? বলো। উপকেন্দ্র যেই রেখার উপর থাকে সেটাই তো বৃহদাক্ষ, তাহলে এক্স অক্ষের উপর আছে, এ গ্রেটার দেন বি। আগে বলো কে কে বুঝছো? ওয়েট ভাইয়া, যদি প্লাস মাইনাস 12,0 না হয়ে 0, প্লাস মাইনাস 12 হইতো, অর্থাৎ ভুজ 0, তখন কিন্তু বি গ্রেটার দেন এ হইতো। উৎকেন্দ্রিকতা কত? এবার আমাকে বলো এ গ্রেটার দেন বি। ওয়েট, এ গ্রেটার দেন বি হলে আর অক্ষ মানে বৃহদাক্ষ, বৃহদাক্ষ সমান 2a, তাহলে এ সমান 4। তারপর উপকেন্দ্র, উপকেন্দ্র কি? প্লাস মাইনাস এ কমা 0, তাহলে এই সমান 12, এই সমান 12। এই যে
এই সমান 12, এ এর মান 4, তা 3 3 4 12 3। এ কে কে বুঝছো? খুবই ইজি না? খুবই ইজি ভাই, খালি বুঝতে পারলেই শেষ। দেখো তোমাকে আগে খালি এই কন্ডিশনটা বুঝতে হবে ভাই, অধিবৃত্তের ম্যাথে খালি কন্ডিশন বুঝতে পারলেই কাজ শেষ। বিন্দুটা দেখে বুঝতে হবে এটা আর অক্ষটা মানে বৃহদাক্ষটা x অক্ষের উপর আছে, তাইলে a গ্রেটার দেন b। তাইলে ei প্লাস মাইনাস উপকেন্দ্র কি প্লাস মাইনাস ei, 0, ei সমান 12, a সমান 4, তাহলে a সমান 4 বসাও, 3 4 12, এর মান 3, শেষ। আশা করি বুঝতে পারছো। এইবার এই যে দেখো উপকেন্দ্রিক লম্ব সবই সেম সেম, এগুলো আসলে আর করে না দিলেও চলে। আগে আমাকে বলো সমীকরণ দেখে বলো a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a, তাড়াতাড়ি বলো। x স্কয়ার আছে মাইনাসের আগে, a গ্রেটার দেন b, x স্কয়ার মাইনাসের আগে আছে a গ্রেটার দেন b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য a গ্রেটার দেন b এর জন্য 2b স্কয়ার বাই a, এই মনে আছে 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়, এখানে ছোট বড় কিন্তু উপবৃত্ত থেকে আসবে, এটা মনে মনে 2 ইনটু আগে তুমি সূত্র লিখবা 2 ইনটু b স্কয়ার বাই a। এইবার সমীকরণটা দেখো 2 দিয়ে ভাগ, দেখো এখানে কত থাকবে 2 দিয়ে ভাগ করলে 4, 4y স্কয়ার সমান 1, তাই তো? তাহলে এই 4টাকে কোথায় নামাই দিতে হবে? নিচে, কারণ ভাগাকারে আনতে হবে। এই যে y স্কয়ার বাই 1/4। এই তোমরা কি কথা বুঝতেছো? দেখো এই যে ডান পাশে 1 বানাইতে হবে, 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 4, বাট উপরে তো y স্কয়ারের সহগ 1 বানাইতে হবে, তাহলে 4কে নিচে নামাই দিলাম 1/4। এইবার দেখো 2 কে কি লেখা যায়? √2 হোল স্কয়ার, আর 1/4 কে কি লেখা যায়? 1/2 হোল স্কয়ার। তাহলে দেখো a এর মান হচ্ছে √2 আর b এর মান হচ্ছে 1/2, x স্কয়ার বাই a স্কয়ার, a এর মান √2, b এর মান 1/2, তাহলে 2 ইনটু b স্কয়ার বাই a, 2 ইনটু b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে তো 1/4, আর a মানে কত √2। কাটাকাটি করলে খেয়াল করে দেখো 2 দিয়ে কাটলে নিচে 2, তো নিচে নেমে যাবে 1/2 √2। কে কে বুঝছো ভাই? খুবই ইজি। এগুলা বাচ্চা ক্যালকুলেশন, এগুলা বাচ্চা ক্যালকুলেশন মনে মনেই হয়ে যায়। পারবা কে কে বলো? তাহলে এবার বলো এগুলা কি আর করে দেওয়া লাগবে? বলো তাড়াতাড়ি, এটা কি করে দেওয়া লাগবে? এই করে দেওয়া লাগবে? বলো লাগবে লাগবে না? এইটা বলো এটা কি করে দেওয়া লাগবে? লাগবে না। এই প্লাস 36টা ডান পাশে কি হবে? -36, তারপর -36 দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা এইখানে একটা জিনিস বুঝা লাগবে, দেখি তো কে কে পারে বলো। এখানে a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a? এটা অনেকেই ভুল করবে। এখানে কিন্তু ধ্রুবকটা বাম পাশে আছে, দেখি তো কে কে পারে। আগে বলো এখানে a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a? অনেকে কিন্তু ভুল করবে, এই যে ফাঁদে পা দিবে। ভাই ধ্রুবকটা কিন্তু বাম পাশে আছে, আগেই ডিসিশন নেওয়া যাবে না। দাঁড়াও দেখাই, 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার সমান -36। এবার ডান পাশে 1 বানাইতে হবে, এটা 1 বানাইতে হবে, -36 দিয়ে ভাগ, তাহলে -36 দিয়ে ভাগ করলে দেখো এটা হয়ে যাবে মাইনাস x স্কয়ার বাই sin নং 36, এটা মাইনাস মানে প্লাস y স্কয়ার বাই sin নং 36 সমান 1। এইবার দেখো সাজায় লিখি, y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 সমান 1। এইবার বলো, এইবার দেখে বলো ভাই ধ্রুবকটা যদি বাম পাশে থাকে আগেই কিন্তু ডিসিশন নেওয়া যাবে না। দেখো এই যে -36 দিয়ে ভাগ করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তুমি যদি ফরম্যাটটা বানাও তাহলে y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 সমান 1। তাহলে এই যে এটা কিন্তু y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার সমান 1। মানে মনে মনে চিন্তা করো এটা কোন কন্ডিশন? b গ্রেটার দেন a। তাহলে b এর মান 3, 9 মানে 3 স্কয়ার, a এর মান 2। এবার তোমার কাছে চাইছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে b গ্রেটার দেন a হইলে সূত্র মনে আছে, b গ্রেটার দেন হলে 2 ইনটু a স্কয়ার বাই b, 2 ইনটু a স্কয়ার বাই b। এই সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু বিপদ। 2 নাম্বার লেকচারে ভালো মতো শিখেছি এগুলা। 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়, ছোট হচ্ছে a স্কয়ার নিচে বড়। এই যে এই শর্ত থেকে এই সূত্রটা লিখবা, তারপরে a স্কয়ার 2 দুগুণে 4 আর b এর মান কত 3, তাহলে 8/3, 8/3। বুঝছো? সহজ না? বলো। হ্যাঁ ওকে ফাইন 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 ফাইন, ঠিক আছে ঠিক আছে ফাইন। এবার আসো এই অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, এটা কে কে পারবা? অবশ্যই পারা উচিত।
আগে বলো কন্ডিশন কি, নিজেরা করো, দাঁড়াও এটা নিজেরা করো, নিজেরা করে উত্তর বলো, নিজেরা করে উত্তর বলো, এগুলো করে দেওয়া লাগবে না। দেখো শোনো, এটা দেখেই বোঝা যায় এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এ এর মান 4, এ এর মান 4, বি এর মান 3, এ গ্রেটার দেন বি নিয়ামকের সমীকরণ। এ গ্রেটার দেন বি এর জন্য নিয়ামক কোনটা মনে আছে? x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এ এর মান পেয়ে গেছি, ই এর মান লাগবে রুট ওভার অফ এ গ্রেটার দেন বি হইলে 1 মাইনাস থাকে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মনে মনে ক্যালকুলেশন করে ফেলো, 1 প্লাস বি স্কোয়ার হচ্ছে 3 3 9, এ স্কোয়ার হচ্ছে 16, তাহলে 16 9 25, 5/4, 5/4। এবার এখানে বসায় দাও x ইকুয়ালস টু প্লাস মাইনাস এর মান হচ্ছে 4, উৎকেন্দ্রিকতার মান 5/4, তাহলে আর গুণন হয়ে যাবে, আর গুণন বলতে উল্টা গুণ হয়ে যাবে, প্লাস মাইনাস 16/5, তাহলে আর গুণন করে দাও 5x সমান প্লাস মাইনাস 16। বলো সহজ না? এখানে কঠিন কিছু পাইতেছো আসলে? বলো এখানে কি আসলে কঠিন কিছু আছে? উপবৃত্ত যাদের পড়া আছে অধিবৃত্ত তোমরা পারবা, এটা আমি ধরে নিতে পারি না? বলো আমি কি বাড়ায় বাড়ায় বলতেছি? বাড়ায় বাড়ায় বলতেছি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার এই যে এই টাইপের ম্যাথটা দেখো, এই যে সমীকরণটা তোমাকে বলছে আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষ মানে বৃহদাক্ষ। এবার আমাকে বলো এটা কি আমাদের আমাদের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, ধরো তুমি উপবৃত্ত, তুমি চিন্তা করো উপবৃত্ত, উপবৃত্তে তো সমীকরণ একটাই, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা কি ওই ফরম্যাটে আছে? মানে এটার কেন্দ্র কি মূল বিন্দুতে হবে? বলো আচ্ছা এটার কেন্দ্র কি মূল বিন্দুতে? অ্যান্সার মি। এটা কি এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই ফরম্যাট? উপবৃত্তে বেলায় মাঝখানে প্লাস, অধিবৃত্তে বেলায় মাইনাস, যেটাই হোক না কেন ওই ফরম্যাটে আছে না, এটার কেন্দ্র মূল বিন্দুতে না। এটাকে আগে কি করতে হবে বলো? এই যে এরকম বানাইতে হবে না? মনে আছে কার? এই যে কেন্দ্র যদি মূল বিন্দুতে না হয়ে আলফা কমা বিটা এরকম বিন্দু হয়, তাহলে ফরম্যাটটা যে এরকম বানাইতে হবে, উপবৃত্তে বেলায় মাঝখানে প্লাস হইতো, অধিবৃত্তে বেলায় মাইনাস, এক্স বাই এক্স স্কোয়ার বাই স্কোয়ার আগে থাকতে পারে, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারও আগে থাকতে পারে, সেটা ম্যাথ করার পরে দেখা যাবে। তার মানে এই ফরম্যাটটা আনতে হবে, এই যে এই ফরম্যাটটা। চলো এই ফরম্যাটটা আনবো, কিভাবে আনবো? আগে এক্স স্কোয়ারগুলোকে এক পাশে করবো, দেখো খুবই সহজ, 9x স্কোয়ার মাইনাস 18x, তারপর ওয়াই স্কোয়ারগুলোকে এক পাশে করো, মানে ওয়াই গুলাকে, ওয়াই কোথায় কোথায় আছে? এই যে এখানে, আর ধ্রুবকটাকে ডান পাশে নিব। দেখো কি করছি, এক্স গুলাকে একসাথে করছি, ওয়াই গুলাকে একসাথে করছি, ধ্রুবকটাকে ডান পাশে নিছি। এবার কমন নেও, দাঁড়াও এটা 9 কমন যায়, আগে সুন্দর বানাই নেই, একটু ফাঁকা রাখলাম, দাঁড়াও মাইনাস 16 কমন নিলাম, ওয়াই স্কোয়ার 4 16 64 প্লাস 4y, এর একটু ফাঁকা রাখলাম 69। এবার হোল স্কোয়ার বানাইতে হবে, কি বানাইতে হবে? হোল স্কোয়ার। আমাকে তোমরাই বলো, ওই যে 9 10 যে পড়ছিলা, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এইটাকে হোল স্কোয়ার বানাইতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab, 2 দুগুণে 4, 4 মানে কি 2 ইন্টু 2 মানে বি এর মান 2, বি স্কোয়ার মানে 4। এবার সমতা ঠিক করার জন্য বলো, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য 1 যোগ করছি, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য 4 যোগ করছি, সমতা ঠিক করতে হবে। এখানে প্লাস 1 সামনে আছে 9, তাহলে 9 একে 9, বাম পাশে এক্সট্রা যোগ হয়েছে, এখানে 9 যোগ করো, 9 কি করছি? যোগ করছি। এইবার এখানে বলো, এখানে 4 সামনে আছে মাইনাস 16, তাহলে মাইনাস 4 16 64, বাম পাশে এই যে মাইনাস 4 16 64, বাম পাশে 64 বিয়োগ হয়েছে, তাহলে ডান পাশেও 64 বিয়োগ করতে হবে। বুঝছো কি করছি? এই কে কে এই কাজটা কে কে বুঝছো? কঠিন কিছু না কিন্তু, খালি সমতা করা। এইবার এইখানে আসো,
9 ইন্টু এটা হয়ে যাবে এই দেখো হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু এটা হয়ে যাবে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। আর এখানে যোগ বিয়োগ করো 199 আর 2 যোগ 9 যোগ করলে 208, 208 থেকে 64 বিয়োগ করলে কত 144। এইবার দেখো 144 দিয়ে ভাগ করো কারণ ডান পাশে 1 বানাইতে হবে। এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার 9 আর 140 কাটাকাটি করলে 16 মাইনাস 16 আর 140 কাটাকাটি করলে 9 ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। এই যে ফরম্যাট হয়ে গেছে। এইবার শোনো এই ম্যাথে প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে আর অক্ষের দৈর্ঘ্য। ভাইয়া আর অক্ষের দৈর্ঘ্য চাক বা অন্য যাই চাক না কেন, সবার আগে আমাকে বলো এই অধিবৃত্তের কেন্দ্র কত বলো। সেম প্রশ্নটা আমার কথা ভালো মতো শোনো, সেম ফরম্যাট থেকে পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে কেন্দ্র কত। ধরো আগে আমি তোমাকে ধরো 1 নাম্বার প্রশ্নটা, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কেন্দ্র এক্স মাইনাস ওয়ান, এটাকে মনে মনে 0 ধরলে এক্স ভ্যালু 1, ওয়াই প্লাস 2 এটাকে মনে মনে 0 ধরলে ওয়াই ভ্যালু -2। তাহলে কেন্দ্র হচ্ছে 1, -2। এরপরে আমাকে বলো এখানে কন্ডিশন কোনটা খাটবে, এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ, কোন সূত্রগুলো বসবে বলো। মাইনাসের আগে কি আছে দেখো, মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার। মাইনাসের আগে যদি এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার থাকে এ গ্রেটার দেন বি। মনে মনে চিন্তা করো, মনে মনে। অধিবৃত্তে যদিও কোনো কন্ডিশন নাই, বাট সূত্রগুলো আমি নিয়ে আসবো উপবৃত্ত থেকে। এখানে এ গ্রেটার দেন বি, উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর সূত্রগুলো বসবে। এখন এ গ্রেটার দেন বি এর জন্য বলো আর অক্ষ মানে বৃহদক্ষ, বৃহদক্ষ মানে কি 2a, বৃহদক্ষ কত 2a, এর মান কত এই 16 মানে 4 স্কোয়ার আর 9 মানে 3 স্কোয়ার। এ এর মান 4, বি এর মান 3, তাহলে এ এর মান 4, 4 দুগুণে 8। কে কে বুঝছো? আচ্ছা যদি বলতো যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত বলো, আর অক্ষ মানে বৃহদাক্ষ আর অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ। যদি বলতো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য তাহলে হয়তো 2b, বি এর মান 3, তখন হয়তো 3 দুগুণে 6। বলো তো এই পুরো প্রসিডিউরটা কে কে বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, একটু সময় লাগবে, বাট একটু বুদ্ধিমান হইলে এই মাত্রা এখান থেকে সলভ করে ফেলা যায়। যে এখানে হবে 144 ভাগ করলে এখানে হবে 16, এখানে হবে 9, তাহলে এ এর মান 4, বি এর মান 3। যে এখানে মনে মনে এখান থেকে চিন্তা করে ফেলা যায়, এ এর মান 4, বি এর মান 3। আর মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই, দেখো এক্স স্কোয়ারের আগে চিহ্ন হচ্ছে প্লাস, ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস, তাহলে এটা এ গ্রেটার দেন বি। তাহলে আর অক্ষ হবে 2a, তাহলে এ এর মান হচ্ছে 4, 4 দুগুণে 8, কম সময়েও করে ফেলা যায়। তাহলে এবার এটা কে কে পারবা বলো, সেম টাইপের ওই যে হোল স্কয়ার বানাইতে হবে, পারবা না? আমি এগুলার বাড়ির কাজ দিয়ে দিলাম, সেম টাইপের সেম টাইপের। এবার এইটা বলো, এই যে অসীম তট, ভাই এই অসীম তটের ম্যাথ তো করছি, ডান পাশে খালি 1 এর জায়গায় 0, ডান পাশে 1 এর জায়গায় 0 বসায় দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 0, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান প্লাস মাইনাস এক্স, ওয়াই সমান প্লাস মাইনাস এক্স, ওয়াই সমান প্লাস মাইনাস এক্স, ওয়াই সমান প্লাস মাইনাস এক্স। কে কে বুঝছো বলো? খুবই ইজি ম্যাথ এগুলা, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। এতটুকু কে কে বুঝছো বলো এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি? আচ্ছা এই ম্যাথটাতে শোনো, এই ম্যাথটাতে যদি জিজ্ঞেস করে অসীম তট রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ কত, এই সমীকরণ দুইটা দেখে বলো তো এই দুটার মধ্যবর্তী কোণ কত। একটা ঢাল +1 একটা -1, এই যারা সরল লেখা পড়ছো বলো, একটার ঢাল হচ্ছে +1 একটা -1, সামনে কিছু নাই মানে এক্স এর সহগ কিছু নাই মানে 1 আছে, 90 ডিগ্রি। y = +-x, তোমাকে যদি জিজ্ঞেস করে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ কত, 90 ডিগ্রি, ডিরেক্ট মুখস্থ, ঢাল দুইটার গুণফল -1, তাই না? এইবার একটা চমৎকার শর্টকাট শিখবো, সেটা হচ্ছে সাস্টে 19-20 এই টাইপটা আসছিল। এই যে একটা কণিক, এটা কি তোমাকে বলছে অসীম তটের ঢালের গুণফল। আচ্ছা আমাকে বলো কোন কণিকের অসীম তট আছে? যদি এমসিকিউতে আসে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কার? অধিবৃত্তের। অসীম তট চাইছে মানে এটা অধিবৃত্ত। আর তোমাকে যদি বলে অসীম তট দ্বয়ের ঢালের গুণফল, মুখস্থ করবা অধিবৃত্তের অসীম তট দ্বয়ের ঢাল দুইটার গুণফল, এটা শর্টকাট। তোমাকে কিন্তু বলছে ঢাল দুইটার গুণফল, শর্টকাট লিখো এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই ওয়াই স্কোয়ারের সহগ, শেষ।
এটা একবারই আসছে এখনো পর্যন্ত এই ম্যাথটা। যদি কোনো একটা অধিবৃত্তের অসীম তট দুইটার ঢালের গুণফল বের করতে বলে, ডিরেক্ট শর্টকাট মুখস্থ, এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই ওয়াই স্কোয়ারের সহগ। বলো এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ 4, ওয়াই স্কোয়ারের সহগ কত? -9, তাহলে -4/9, -4/9 শেষ। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো বলো, কে কে বুঝতে পেরেছো, কে কে বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা শর্টকাট মুখস্থ রাখবা। তুমি চাইলে এটা কেমনে আসছে এটাও দেখতে পারো, বাট এত বেসিক ভার্সিটি অ্যাডমিশনের জন্য শেখার দরকার নাই। তুমি যদি এটা দেখতে চাও যে ভাই এই শর্টকাটটা কেমনে আসছে, সেটা তুমি যে এখান থেকে দেখতে পারবা। কিভাবে? এই যে দেখো, এই দেখো অসীম তট দুইটা ঢাল, দেখো একটা ঢাল হচ্ছে এই যে, একটা হচ্ছে ঢাল b/a আর একটা -b/a। তুমি যদি এই দুটো গুণ করো, গুণ করলে কি হবে? -b²/a², -b²/a²। তুমি এখান থেকে দেখো এক্স স্কোয়ারের সহগ 1/a², ওয়াই স্কোয়ারের সহগ -1/b²। এক্স স্কোয়ারের সহগকে ওয়াই স্কোয়ার সহগ দিয়ে গুণ করো, মানে এক্স স্কোয়ারের সহগকে ওয়াই স্কোয়ারের সহগ দিয়ে ভাগ করো, লাস্টে আসবে এই b² এই যে এই দুটার গুণফল। দরকার নাই অত কিছু বেসিক থেকে শেয়ার দরকার নাই, খালি এই শর্টকাটটা মুখস্থ রাখা কঠিন কিছু না। এরকম কিছু শর্টকাট মুখস্থ রাখতে পারতে হবে যে অসীম তট দ্বয়ের ঢালের গুণফল এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই ওয়াই স্কোয়ারের সহগ। কারণ তুমি যদি এটা নর্মালি ক্যালকুলেশন করে বের করতে চাও অনেক বড় হবে, দরকার নেই। ঠিক আছে, ওকে। তো আমাদের ক্লাস শেষ, আমরা লাস্ট আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। আমাদের কিন্তু ক্লাস শেষ, মোটামুটি অধিবৃত্তের যা কিছু প্রয়োজন আমরা শিখে ফেলছি। এবার লাস্ট একটা টাইপ পরামিতিক সমীকরণ। এটা পরাবৃত্তের জন্য আসতে পারে, উপবৃত্তের জন্য আসতে পারে, অধিবৃত্তের জন্য আসতে পারে। শুরুতে লিখো ওয়াই স্কোয়ার সমান 4x। এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ x = at স্কোয়ার, টি হচ্ছে একটা পরামিতিক চলক, y = 2at, x = at স্কোয়ার, y = 2at। আর এটা বলে উল্টা, উল্টা মানে কি? x = হবে 2at। শোনো যে কোনো একটা শিখবে, এটা শিখলে এটা এমনি মনে থাকবে, উল্টে যাবে খালি at স্কোয়ার। তাহলে তোমাকে যদি বলে পরামিতিক স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে কি? x, y, x, y মানে at স্কোয়ার, 2at। এই যে এটার জন্য পরামিতিক স্থানাঙ্ক হবে এটা, x এর ভ্যালু at স্কোয়ার, y এর ভ্যালু 2at, মানে ভুজ হবে at স্কোয়ার, কোটি হবে 2at। আর এটার বেলায় কি হবে? x হবে 2at, y হবে at স্কোয়ার। বুঝছো? ওকে ফাইন। শোনো যে কোনো একটা মুখস্থ রাখবা, যে কোনো একটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। আচ্ছা এইবার এখান থেকে পরীক্ষায় কি আসবে? ধরো তোমাকে একটা প্রশ্ন আসলো এরকম 3t², 60। তোমাকে বললো এই পরাবৃত্তের সমীকরণ বের করো, বলো কি হবে? বলো যেখানে a এর মান কত, দেখি কয়জন পারে? a এর মান কত? এই a এর মান কত? 3। তাহলে সমীকরণ কি হবে? y² = 3 × 4 = 12x। কে কে বুঝছো? এই বুঝো নাই? at স্কোয়ার, 2at। a এর মান কত? এই যে a 3 আর 2a হচ্ছে 6। এই যে দেখো at স্কোয়ার, 2at, y² = 4x। আমার খালি দরকার কি? a এর মান দরকার। এই আমার এই সমীকরণটা বাইর করার জন্য আমার লাগবে কি? লাগবে হচ্ছে a। কি লাগবে? a লাগবে। এনে a এর মান কত? এই যে at স্কোয়ার, এই যে at স্কোয়ার, 2at। এটার বেলায় y² = 4x, y² = 4x। এটার বেলায় ধরো এরকম থাকলো, ধরো 2at, at স্কোয়ার, মানে ধরো 60, 3t²। এইবার 60, 3t²। এবারও তো a এর মান 3, তবে এইটার বেলায় ফরম্যাট কোনটা? x² = 4ay। তাহলে এটার বেলায় সমীকরণ কি হবে? x² = a এর মান 3, 3 × 4 = 12y। বুঝছো কে কে বলো তো? বাট এটা যদি বুঝতে অসুবিধা হয় তাও কোনো সমস্যা নেই, আরো এটার ফর্মুলা আছে। এটা যদি বুঝতে অসুবিধা হয় এভাবে দেখো ভাই, এই যে দেখো এই যে a এর মান হচ্ছে 3, তুমি এভাবে মনে রাখো at স্কোয়ার যদি আগে থাকে তাহলে 4x, y² = 4x, আর at স্কোয়ার পরে থাকলে x² = 4y।
এইভাবে যদি মনে না থাকে তাহলে তোমার জন্য আরেকটা বুদ্ধি আছে। বুদ্ধি কি? ধরো এটা আসলো, এই যে এটা, ধরো কিছুই জানো না তুমি, ধরো যে তুমি একদম মাত্র পয়দা হইছো, মাত্র জন্ম নিছো, অত কিছু তুমি জানো না। ধরো এইটা পরীক্ষায় দেওয়া আছে, এই স্থানাঙ্কটা দিয়ে বলছে পরাবৃত্তের সমীকরণ বের করো। তুমি কি এই জিনিসটা জানো যে প্রথমটা বুঝ পরেরটা কোটি? বলো। ধরো এখান থেকে তুমি কি এটাকে এভাবে লিখতে পারবা, x ইকুয়ালস টু 3t স্কয়ার আর y ইকুয়ালস টু 60? বলো যে প্রথমটা ভুজ পরেরটা কোটি। এবার আমাকে তোমরা বলো, পরাবৃত্তের সমীকরণে কি কোথাও টি আছে? আমাদের যে সাধারণ সমীকরণ, বলো, এটা তো পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণে এক্স এবং ওয়াই ছাড়া অন্য আরেকটা চলক থাকে, যেটা হচ্ছে টি। এখন আমার কাজ হচ্ছে টিকে সরাইতে হবে, টিকে এলিমিনেট করতে হবে, প্রতিস্থাপন করতে হবে বা সরাইতে হবে। কেমনে? ধরো তুমি এখান থেকে টি এর মান বের করো, টি সমান কত? ওয়াই বাই 6। এই টি এর মান নিয়ে এখানে বসাই দাও, এক্স ইকুয়ালস টু 3 ইন্টু টি স্কোয়ার, টি মানে ওয়াই বাই 6। এই বুঝতেছো? মানে এই যে দুইটা সমীকরণ, এখানে যে কোনো একটা থেকে টি এর মান বের করে আরেকটাতে বসাই দিবা, টিকে এলিমিনেট করতে হবে, সরাইতে হবে, প্রতিস্থাপন করতে হবে। এখান থেকে টি এর মান বের করে এখানে বসাই দাও, কাজ শেষ। এবার ক্যালকুলেশন করো, এক্স ইকুয়ালস টু 36, 36 দিয়ে ভাগ করলে নিচে 12, উপরে ওয়াই স্কোয়ার সমান 12x। কে কে বুঝছো? এই যে সেম একইভাবে এটাও পারবে না? কে কে বুঝছো বলো? প্রথমটা হচ্ছে ভুজ, প্রথমটাকে ধরবা এক্স, পরেরটাকে ধরবা কোটি। তারপর তোমার কাজ হচ্ছে এখান থেকে টিকে সরাইতে হবে, টিকে সরাইতে হবে। সরানোর জন্য তুমি জাস্ট কি করবা, যে কোনো একটা থেকে টি এর মান বের করে একটাতে বসাই দেবা। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। এবার এটার অ্যান্সার বলো তো দেখি কয়জন পারে? ও আচ্ছা, এটা তো বেশি সহজ। x ইকুয়ালস টু পি টি স্কয়ার ইকুয়ালস টু 2pt। ওই যে এ এর জায়গায় আছে পি, এ এর জায়গায় কি আছে? পি। কি সমীকরণ? পরাবৃত্ত। ভাই এই যে ফরম্যাট, শোনো, x ইকুয়ালস টু এ টি স্কয়ার, y ইকুয়ালস টু 2at, এই ফরম্যাটটাই হচ্ছে পরাবৃত্তের পরামিতিক সমীকরণের। এখানে এর জায়গায় পি থাকতে পারে, মানে এ মানে হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে কেউ পি দিয়ে লিখতে পারে, কেউ চাইলে কিউ দিয়ে লিখতে পারে। বুঝছো ব্যাপারটা? অথবা উল্টা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। উল্টা প্রশ্ন কি? দাঁড়াও দাঁড়া দাঁড়া, একটা উদাহরণ আছে, এই যে দেখো, সুন্দর প্রশ্ন, উল্টা না, মানে সেম প্রশ্নই আছে। তোমাকে বলছে এইটা দ্বারা মানে প্রকাশিত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। ওয়েট, আগে সমীকরণ বের করি। দেখো ওয়েট, এক্স ইকুয়ালস টু 2t, এক্স ইকুয়ালস টু 2t, ওয়াই ইকুয়ালস টু টি স্কোয়ার। তুমি যে কোনো একটা থেকে টি এর মান বের করে আরেকটাতে বসাই দাও। ধরো এখান থেকে টি এর মান বের করবা, টি সমান এক্স বাই 2, এনে বসাই দাও, এক্স বাই 2 হোল স্কোয়ার। তাহলে নিচে হবে 4, এক্স স্কোয়ার সমান 4y। এইবার বলো এটার উপকেন্দ্র কত? ম্যাথ শেষ। এটা উপকেন্দ্র কত? এর মান 1, কিছু নাই মানে 1। এক্স স্কোয়ার সমান 4y, এর মান 1, তাহলে উপকেন্দ্র কি? এটা কত? 0, a 0,1। আমরা তো জানি যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটার বেলায় উপকেন্দ্র 1,0, আর এক্স স্কোয়ার সমান 4y, এটার বেলায় 0, a মানে 0,1, 0,1। কে কে বুঝছো বলো? খুবই সহজ প্রশ্ন, কে কে বুঝছো? এই অনেকে কিন্তু 1,0 অ্যান্সার দেখাইতেছো। ভাইয়া এক্স স্কোয়ার সমান 4ay, এটার বেলায় উপকেন্দ্র কিন্তু 0, a মানে 0,1, আর ওয়াই স্কোয়ার সমান 4ax হলে তখন হয়তো 1,0। ঠিক আছে, ওকে ফাইন, এটা গেল। আচ্ছা এইবার উল্টা প্রশ্নটা যেটা বলছিলাম, ধরো পরীক্ষায় যদি এরকম আসে যে এই সমীকরণ দিয়ে বলছে পরামিতিক স্থানাঙ্ক লিখো, তখন কি করবে? এখান থেকে এ এর মান লাগবে, বলো এখান থেকে এ এর মান কত? 3। তাহলে এই যে সমীকরণ হচ্ছে এটা, এই যে এটি স্কোয়ার কমা 2at। দাঁড়াও একটা দেই প্রশ্ন, ধরো এরকম ওয়াই স্কোয়ার সমান ধরো 24x, তোমাকে বলা হইলো এই সমীকরণের জন্য পরামিতিক স্থানাঙ্ক লিখো, এমসিকিউতে বসলো। বলো এখানে এ এর মান কত? আগে বলো এ এর মান কত? 4, 6, 24, এর মান 6। তাহলে এই যে পরামিতিক স্থানাঙ্ক, দেখো এটি স্কোয়ার কমা 2at, 6t স্কোয়ার কমা 2at, 6 দুগুণে 12। তোমরা কি বুঝতেছো?
4 6 24, এখানে এ এর মান হচ্ছে 6। তাহলে পরামিতিক স্থানাঙ্ক হয় যে এই ফরম্যাটে বেলায় এটি স্কোয়ার কমা 280, 6t স্কোয়ার কমা 12t। বুঝছো? ঠিক আছে, তো পরাবৃত্ত শেষ। পরাবৃত্ত যতটুকু পড়াইছি এতটুকু মোর দেন এনাফ। এইবার আসো উপবৃত্ত। এনে অ্যাঙ্গেল এটা লাগবে না, এটা কাজে লাগবে না, খালি একটু মনে রাখলে হবে। এখন উপবৃত্তে সমীকরণ কয়টা? একটাই না? এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তোমরা কি জানো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1? সমীকরণ কিন্তু একটাই উপবৃত্তে। তাইলে পরামিতিক স্থানাঙ্ক দেখো, এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। এক্স ইকুয়ালস টু এ এর সাথে কস, বি এর সাথে সাইন। এটাকে যদি কেউ স্থানাঙ্ক আকারে লিখে, স্থানাঙ্ক এক্স কমা ওয়াই মানে এ কস থিটা কমা বি সাইন থিটা, এটা মুখস্থ রাখবা। এক্স ইকুয়ালস টু এ কস থিটা, আর এই যে থিটা, থিটার পরিচয় এমসিকিউতে ভার্সিটিতে এমসিকিউতে আসে না, লাগবে না। খালি এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা শিখলেই হবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, পরীক্ষা আসতে পারে এইভাবে, এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নিচের কোনটি? বলো। এর মান কত? এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে 2, এর সাথে কস 3 কস থিটা কমা 2 সাইন থিটা। কে কে বুঝছো বলো? পারবা? এটা উল্টা প্রশ্নও আসতে পারে। উল্টা প্রশ্ন কি? উল্টা প্রশ্ন হচ্ছে এইটা। ধরো তোমাকে বললো যে একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এরকম 5 cos থিটা 6 sin থিটা। তোমাকে বললো এটার উপবৃত্তের সমীকরণটা লিখো। এখানে এর মান কত? এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 5k স্কোয়ার হলে 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, 6k স্কোয়ার হলে 36 সমান 1। বলো কে কে পারবা? ইজি, টু ইজি। দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। তোমাকে দুইভাবে প্রশ্নটা করতে পারে। সমীকরণটা দিয়ে বলতে পারে পরামিতিক স্থানাঙ্ক লিখো, অথবা পরামিতিক স্থানাঙ্ক দিয়ে বলতে পারে সমীকরণটা লিখো। যে এ এর মান এ কস থিটা, এ হচ্ছে 5, বি সাইন থিটা, বি হচ্ছে 6। তাহলে এ স্কোয়ার 25, বি স্কোয়ার 36। এবার অধিবৃত্ত শোনো, অধিবৃত্তের সমীকরণ কয়টা? দুইটা, আলাদা না? উপবৃত্তে কিন্তু সমীকরণ একটাই ছিল, বাট অধিবৃত্তের সমীকরণ দুইটাই ভিন্ন। এই যে একটা, এই যে একটা। তুমি যে কোনো একটা শিখো। ধরো এইটাটা শিখো, এটা হচ্ছে sec থিটা, a sec থিটা, b tan থিটা। থিটা থিটা শিখা লাগবে না, খালি একটা শিখো, আরেকটা এমনি মনে থাকবে। নরমালি পরীক্ষা আসলে এটাই আসবে, x ইকুয়ালস টু a sec থিটা, y ইকুয়ালস টু b tan থিটা। এটা মনে রাখবে কেমনে? দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। এই সূত্রটা মনে আছে কার কার? বলো, এই সূত্র মনে আছে কার কার? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই দেখো এটা হচ্ছে sec স্কয়ার থিটা, x ইকুয়ালস টু হবে a sec থিটা, আর y এর বেলা হবে b tan থিটা। মনে রাখার বুদ্ধি দেখো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, x ইকুয়ালস টু x এর সাথে কি আছে? a, x এর সাথে আছে a, আর এখানে হবে sec থিটা। x ইকুয়ালস টু a sec থিটা, y এর সাথে আছে b, এখানে হবে tan থিটা। মনে রাখবে এইভাবে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, x ইকুয়ালস টু a sec থিটা, y ইকুয়ালস টু b tan থিটা। আর যখন এটা উল্টে যাবে তখন এই যে tan আর sec উল্টে যাবে। দেখো x এর সাথে a, x এর সাথে a কিন্তু ঠিক আছে, চেঞ্জ হয়নি। y এর সাথে b, b কিন্তু ঠিক আছে। দেখো x এর সাথে a আছে, y এর সাথে b, তবে tan sec উল্টে গেছে। এবার সেকের জায়গায় চলে আসবে টেন, টেনের জায়গায় সেক। তুমি খালি এটা ভালো মতো শিখো, তাইলেই কাজ শেষ। এই যে এটাকে যদি আমি স্থানাঙ্ক আকারে লিখি, এ সেক থিটা কমা বি টেন থিটা, শেষ। যেমন একটা উদাহরণ দিয়ে দিই। ধরো তোমাকে বললো একটা সমীকরণ এরকম, ওয়েট, 4 সেক থিটা 3 টেন থিটা। বললো তোমাকে একটা সমীকরণ লিখো। আচ্ছা ওয়েট, আগে বলো সেক এবং টেন, এটা দেখে কি বলতে পারবা যে এটা হচ্ছে অধিবৃত্ত? বলতে পারবা? সেক এবং টেন, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, মাঝখানে মাইনাস, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কি 1 হয়? তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত, মাঝখানে মাইনাস হবে। এর মান 4, বি এর মান 3, সমীকরণ হবে এইটা, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার। কি হবে বলো? এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, 4 কে স্কোয়ার হলে 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, 3 কে স্কোয়ার 9 ইকুয়ালস টু 1, শেষ। অথবা উল্টা প্রশ্ন আসতে পারে। উল্টা মানে কি? যে সমীকরণ দেওয়া, তোমাকে বলছে পরামিতিক স্থানাঙ্ক বের করো। কথা তো একই, তুমি একটা পারলে আরেকটা পারবা। হ্যাঁ
ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের আচ্ছা আরো আরো দুটো এমসিকিউ আছে, দাঁড়াও এই শেষ হয় নাই, আরো দুটো এমসিকিউ আছে, শেষ হয় নাই মানে শেষ, টাইপগুলা শেষ, বাট দুটো এমসিকিউ আছে, দাঁড়াও। এই যে বলো অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এটা হইলে অধিবৃত্তের সমীকরণ দেখো এস এক থিটা বি টেন থিটা, এস এক শোনো ভাই মাঝখানে প্লাস, এটা তো জীবনে অধিবৃত্ত হইব না, সেক টেন সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, এ এর মান হচ্ছে 4, বি এর মান 6, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে এক্স স্কোয়ার আগে হবে পরে ওয়াই স্কোয়ার, তাহলে 4 4 16, 6 6 36, 16 36, এই যে 16 36, বুঝছো? এর মান আচ্ছা যদি বলতো প্রশ্নটা এরকম ওয়েট, প্রশ্ন যদি এরকম থাকতো, দাঁড়াও চেঞ্জ করে দিই, 4 10 6 সেক, এবার 10 সেক উল্টাই দিলাম, এবার কি হবে, এবার হচ্ছে ওয়াই স্কোয়ার, দেখো এবার কিন্তু ওয়াই স্কোয়ার ভাই দেখো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই, এবার কিন্তু এ টেন থিটা এক্স স্কোয়ার বাই দেখো আগে কি ছিল এক্স স্কোয়ার বাই 16, এবার হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স স্কোয়ার বাই, এখানে ছিল ওয়াই স্কোয়ার বাই 36, এক্স স্কোয়ার বাই 36 সমান 1। দেখো এটা কিন্তু আগে 10 পরে আসছে সেক, তোমাকে দেখাই নিয়ে আসি, আগে 10 পরে আসছে সেক, কই এই যে এই দেখো এ টেন থিটা বি সেক থিটা, এই ভুল লিখে ফেলছি তো মনে হয়, এ টেন থিটা বি সেক থিটা, ওয়াই এর সাথে যেটা আসে মানে সেকের সাথে যেটা সেটা হচ্ছে বি, সেকের সাথে বি আর টেনের সাথে এ, দাঁড়াও সেকের সাথে বি, সেকের সাথে বি, এই যে সেকের সাথে যেটা আছে এটা হচ্ছে বি, এটা হবে 36, আর টেনের সাথে যেটা আছে এটা হচ্ছে এ, ওয়েট উল্টা হয়ে গেছে দেখছো, ভুল করে ফেলছি ভাইয়া, সেকের সাথে যেটা এটা হচ্ছে এ, এস এক থিটা এটা হচ্ছে বি টেন থিটা, এটা হচ্ছে বি, ওয়েট দেখো ভুল করা যাবে না, সেকের সাথে বি আর টেনের সাথে এ, তাহলে টেনের সাথে যেটা আছে এটা হচ্ছে এ, সেকের সাথে যেটা সেটা হচ্ছে বি, এই দেখো সেকের সাথে সেটা কি এটা কি বি, এই যে এটা হবে এনে 36 বি স্কয়ার, দাঁড়াও এই যে বি স্কয়ার, দাঁড়াও মনে চিন্তা করে দেখো এটা এ টেন থিটা, এটা হচ্ছে বি সেক থিটা, শুধু টেন এবং সেক চেঞ্জ হয়, দাঁড়াও এই জিনিসটা কিন্তু কনফিউশন পরীক্ষায় হয়ে যেতে পারে, আরেকবার দেখাই নিয়ে আসি, দেখো এক্স এর সাথে এ, এক্স এর সাথে এ, ওয়াই এর সাথে বি, ওয়াই এর সাথে বি, ভাই এক্স এর সাথে এ ওয়াই এর সাথে বি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখো এক্স এর সাথে এ আছে ওয়াই এর সাথে বি, এখানেও কিন্তু এক্স এর সাথে এ ওয়াই এর সাথে বি, চেঞ্জটা হচ্ছে শুধু সেক 10, দেখো সেকের জায়গায় 10 10 এর জায়গায় সেক, তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে বি হচ্ছে 6, তাহলে বি স্কয়ার হবে 6 6 36, এটা ভুল করা যাবে না, বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা কনফিউশনটা, এটা হবে 4 4 16, বলো যদিও পরীক্ষায় বেশি আসে এই টাইপটা, শোনো পরীক্ষায় এই টাইপটাই বেশি আসে, মানে আগে সেক পরে 10, মানে এ গ্রেটার দেন বিটা, বুঝছো? বাট পরীক্ষায় এইটা যদি আসে পারবা নাকি ভুল হবে বলো, হ্যাঁ ঠিক আছে, আর তো ভুল হবে না, ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এইবার লাস্টেরটা, এই যে এইটা দেখো, এই দেখো তোমাকে বলছে কার্তেশীয় সমীকরণ কোনটা বলো, এটা নিজেরা করো, দাঁড়াও এই দেখো আগে এ টেন বি সেক, ফরম্যাটটা কোনটা হবে বলো আগে, এটা এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন, দেখো 3 10 থিটা, মনে হয় চিন্তা করে দেখো 10 সেক 2 সেক, আগে আছে 10 পরে আছে সেক, তাহলে অবশ্যই বি গ্রেটার দেন এ, তাহলে ফরম্যাট দেখে আগে বুঝতে পারতেছি, দেখো এটা তো জীবনেও হবে না, বাকিগুলোর মধ্যে যে কোনোটা হইতে পারে, তাহলে দেখো এ টেন থিটা, তাহলে এ এর মান হচ্ছে 3 আর বি এর মান কত 2, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে 9 সমান 1, এই স্কোয়ার কি ব্যাপার, কোনটার সাথে মিলে নাই, আচ্ছা মিলছে তো, সরি সরি এই যে বি মিলছে তো, সঠিক উত্তর বি, বলো এরই মাধ্যমে আমাদের কণিক অধ্যায়টা শেষ হলো, কে কে বুঝছো বলো, এটা যাওয়ার আগে বলে যাও
সবাই বুঝছো কিনা? যাওয়ার আগে বলে যাও সবাই বুঝছো কিনা? হ্যাঁ বলো। ঠিক আছে, আরেকটা এমসিকিউ আছে। এই আরেকটা এমসিকিউ এবং আরেকটা টাইপ তো বাকি আছে। ধুর, দাঁড়াও দাঁড়াও, এই যে এটা এইটা এইটা ওয়েট ওয়েট ওয়েট, যাও না যাও না, দেখে যাও দেখে যাও। আরেকটা এমসিকিউ, ডিইউ রিটেন ক্লাস কখন দিবেন? কালকের মধ্যে পেয়ে যাবা। আজকে অধ্যায়টা শেষ হইলো, কালকে বিকালের মধ্যেই ডিইউ রিটেন ক্লাস পেয়ে যাবা। আর কনিকে শোনো, কনিক অধ্যায়ে ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য প্রয়োজনীয় সকল টাইপ এমসিকিউ ক্লাসেই কভার হয়ে গেছে। এমসিকিউ ক্লাসে কি কি পড়াইছি? কেন্দ্র বাইর করা, উপকেন্দ্র বাইর করা, নিয়ামক বাইর করা, শীর্ষবিন্দু বাইর করা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করা, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের পাদবিন্দু। রিটেনে এগুলাই আসে। এমসিকিউতে একটা জিনিস চায়, রিটেনে 3টা 4টা চাইতে পারে। বাট নর্মালি এমসিকিউ ক্লাসে যা পড়াই ফেলছি, রিটেনে এর বাইরে কিছুই লাগবে না, এইগুলাই আসবে। যদি কোনো অধিবৃত্তের অসীম তট রেখা বলো, তবে অধিবৃত্তের পরামিতিক সমীকরণ নিচের কোনটি? তোমাদের কি মনে আছে? শোনো, আমাকে আগে বলো, যদি প্রশ্নে কোনো সমীকরণ উল্লেখ করে না দেয় এবং কন্ডিশন বলা না থাকে, আমরা এ গ্রেটার দেন বি ধরবো নাকি বি গ্রেটার দেন এ? বলো। যদি কোনো কন্ডিশন প্রশ্নে উল্লেখ করা না থাকে, আমরা অলওয়েজ এ গ্রেটার দেন বি ধরে নিব, এ গ্রেটার দেন বি। তো উপবৃত্তে এ গ্রেটার দেন বি হইলে অধিবৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই না? ওকে ফাইন। এখন আমাকে বলো, তোমাদের কি মনে আছে যে অসীম তটের সমীকরণগুলো কি আসছিল? এটা মুখস্থ রেখে দিও, প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। কার কার মনে আছে বলো? শোনো, অসীম তট রেখার সমীকরণ এ গ্রেটার দেন বি হইলেও সমীকরণ এটাই আসবে, বি গ্রেটার দেন এ হইলেও সমীকরণ এটাই, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তাহলে আমরা কি বলতে পারি? দেখো যে বি এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3। কে কে আমার সাথে একমত বলো? ভাই এগুলা মনে মনে করে ফেলবা। শোনো, পরীক্ষায় পরীক্ষায় এগুলা মনে মনে করে ফেলবা যে আমরা জানি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তাহলে বি এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 3। তাহলে এই সমীকরণের জন্য পরামিতিক স্থানাঙ্ক কি মনে আছে? আগে সেক পরে টেন, এ সেক বি টেন, ওই যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। তাহলে দেখো কত আসবে, এ এর মান কত? 3, 3 সেক থিটা, বি এর মান 2 টেন থিটা। খুবই সুন্দর একটা ম্যাথ না? বলো কয়জন বুঝছো? 3 সেক থিটা 2 টেন থিটা, খুবই সুন্দর একটা ম্যাথ। ইনফ্যাক্ট মনে মনে এই করে ফেলা যায় যদি তুমি ভালো মতো বুঝে থাকো। এই যে বি এর মান 2, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তাহলে বি এর মান 2, এ এর মান 3। তাহলে এক্স ইকুয়ালস টু এ সেক থিটা, ওয়াই ইকুয়ালস টু বি টেন থিটা। ঠিক আছে, এইবার এটার জন্য কোনো উদাহরণ রাখি নাই। অধিবৃত্তের এই কন্ডিশনগুলো দিয়ে পরীক্ষা প্রশ্ন এমসিকিউ ভার্সিটিতে আসে না, বাট যে কোনো বছর চলে আসতে পারে। শোনো, আমরা এটাকে আজকে ক্লাসে পড়ে বলছি না? বলো উপবৃত্তেরটা সেম টাইপের। উপবৃত্তেরটা আমি একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, এটাই লাস্ট ম্যাথ। বলো y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরল লেখাটি x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c স্কোয়ার সমান a স্কোয়ার m স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার আমাকে বলো, অধিবৃত্তের বেলায় সমীকরণ কয়টা? 2টা না ভাই? উপবৃত্তের বেলায় সমীকরণ একটাই ছিল, শর্তও একটা। বাট অধিবৃত্তের সমীকরণ কিন্তু 2টা। দেখো, মাইনাসের আগে যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে, দেখো তাহলে মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর মাইনাসের আগে যদি ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার থাকে এই সমীকরণের বেলায়, তখন বি স্কোয়ার আগে মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার পরে। মানে এবার এখানে বি স্কোয়ার আগে মাইনাস, আর এটার বেলায় এ স্কোয়ার এম স্কোয়ার আগে মাইনাস। এবার মনে রাখবা কেমনে? দেখো শোনো, মনে রাখার টেকনিক দেখো। এখানে কি বি স্কোয়ার আগে মাইনাস আছে না? খেয়াল করে দেখো, এই সমীকরণে বি স্কোয়ার আগে মাইনাস আছে, তাহলে এখানে বি স্কোয়ার আগে মাইনাস হবে, এই যে প্লাসের জায়গায় মাইনাস। আর এই সমীকরণে এ স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে এই যে এ স্কোয়ারের সামনে এটা হবে মাইনাস, এই যে মাইনাস। কে কে বুঝছো বলো? মনে রাখতে পারবা না? মনে রাখতে পারবা কে কে? বি স্কোয়ারের আগে মাইনাস থাকলে বি স্কোয়ারের আগে মাইনাস হবে, এ স্কোয়ারের আগে মাইনাস থাকলে এ স্কোয়ারের আগে মাইনাস হবে। এবার তুমি এটাকে প্লাস দিয়ে এখানে মাইনাস দেও, আর এটা তো একই কথা। বুঝতে পেরেছো? এবার একটা এমসিকিউ বানাই দিচ্ছি, দেখি কয়জন পারে, দেখি কয়জন পারে। ধরো একটা রেখা y ইকুয়ালস টু 2x প্লাস c, আর একটা অধিবৃত্ত ধরো x স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। যদি বলে এই রেখাটি এই অধিবৃত্তের স্পর্শক হইলে c এর মান কত? বলো, প্রশ্ন বুঝছো?
প্রশ্নটা হচ্ছে এই রেখাটি এই অধিবৃত্তের স্পর্শক হলে এই অধিবৃত্তের স্পর্শক হলে এই রেখাটি এই অধিবৃত্তের স্পর্শক হলে সি এর মান কত? বলো সি এর মান কত? শর্ত কি? সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার এম স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার কত? এ স্কয়ার হচ্ছে 9 আর এম স্কয়ার কত? এম হচ্ছে 2। দেখো আমি এখানে লিখে রাখি, এ স্কয়ার হচ্ছে 9, বি স্কয়ার হচ্ছে 4 এবং এম এর মান হচ্ছে 2, এম এর মান 2। তাহলে এ স্কয়ার এম স্কয়ার 9 4 4 9 36 মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে 36 থেকে 4 গেলে কত? 32। তাহলে সি স্কয়ার সমান 32। তাহলে সি স্কয়ার সমান 32 হলে সি সমান প্লাস মাইনাস √32 শেষ। আর 32 মানে 16 দুগুণে 32, তুমি এটাকে এভাবে লিখতে পারো প্লাস মাইনাস 16 দুগুণে 32 4√2, প্লাস মাইনাস 4√2। বুঝছো? শেষ। এরই মাধ্যমে আমাদের কৌণিক অধ্যায়টা শেষ হইল। কৌণিক অধ্যায়ের সবগুলা ম্যাথ বুঝতে পারছো কে বলো? শোনো, কৌণিক অধ্যায়ে তুমি যদি পরাবৃত্ত এবং উপবৃত্ত ভালো মতো বুঝে থাকো, অধিবৃত্ত খালি নিজে প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বেশি আসে কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ, নিয়ামকের সমীকরণ, নিয়ামক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে, এগুলোর উপর গুরুত্ব দিবা বেশি। এবং কৌণিক অধ্যায়ে ঢাকা ইউনিভার্সিটি রিটেন ক্লাস আগামীকালকে পাওয়া যাবা। বাট কৌণিক অধ্যায়ে আমি এই 3 ক্লাসে যা কিছু পড়াইছি, মানে এমসিকিউ এর জন্য যা পড়াইছি, রিটেনে এগুলাই আসবে। এমসিকিউতে তোমাকে বলে শীর্ষ বের করো, উপকেন্দ্র বের করো, নিয়ামক বের করো। রিটেনে একই সাথে 2টা বা 3টা চাইতে পারে। রিটেনের ক্লাস আলাদা করে আসলে ওখানে নতুন করে কিছু না পড়াইলেও এনাফ। এমসিকিউ ক্লাসগুলাই রিটেনের জন্য মোর দিন এনাফ কৌণিক অধ্যায়ের জন্য। বাট আলাদা করে কয়েকটা টাইপ দেখাবো, মানে এগুলাই আবার দেখাবো আর কি। তো যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, অবশ্যই রিটেন ক্লাসটাও করে ফেলবা, কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেকেই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট নিয়ে কনফিউজড, বাট টেনশন করার কিচ্ছু নাই। প্রতি বছরই ভর্তি পরীক্ষার আগে এরকম 1-2টা নিউজ সবাইকে বিচলিত করে। আগে সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত টেনশন করার কিচ্ছু নেই। অনেক সময় এগুলা গুজবও হইতে পারে, আবার অনেক সময় কারেক্টও হইতে পারে। যদি তোমাদের পরীক্ষা ডিসেম্বরের লাস্ট উইকে হয়ে যায়, তাহলে আমরা আমাদের ক্লাসে রুটিন চেঞ্জ করব। রুটিন চেঞ্জ করে যেইভাবে তোমাদেরকে প্রস্তুত করা দরকার, যত তারিখের মধ্যে কমপ্লিট করা দরকার, সেইভাবে কমপ্লিট করে লাস্টে মডেল টেস্ট নিব। ওইটা আমরা বুঝবো। তোমার কাজ, তুমি খালি আমাদের সাথে ফ্লো অনুযায়ী পড়তে থাকো। আগে থেকে সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত এগুলাকে বিশ্বাস করে টেনশন করার কোনো দরকার নেই। সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত নিশ্চিন্তে পড়তে থাকো। সার্কুলার দিক, তারপরে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। বাট আপাতত যেইভাবে পড়তেছো এইভাবে পড়তে থাকো, পড়াশোনাটা খালি কন্টিনিউ করতে থাকো, তাইলেই হবে। বাকি কাজ কিভাবে পড়তে হবে, কিভাবে কত তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে সিলেবাস, ওইগুলোর দায়িত্ব আমাদের, ওইগুলো নিয়ে তোমার চিন্তা নাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ওকে, টাটা।